আচ্ছা, আমি মশিউর রহমান। আমি চিটগংয়েই থাকি। ব্রন এন্ড ব্রট আপ এভরিথিং চিটগং। আমি চিটগং ইউনিভার্সিটি থেকে বিবিএমবি এর পরে কেপিএমজি তে জয়েন করে 2016-এ। আমাদের তো এখানে রেজিস্ট্রেশন পাইতেও সময় লাগে। আমি 2017 শেষের দিকে রেজিস্ট্রেশন পাই। 18 সাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করে আমি 2022 সালে কোয়ালিফাই করে আমি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। আর আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই দুটা সাবজেক্ট নিয়ে সবার সাথে আমি আমার এক্সপিরিয়েন্স, আমার যে নলেজ সেটা শেয়ার করতে আমার ভালো লাগে। তো এরই সুবাদে আপনাদের সাথে আজকে আমার দেখা। তো দেখি আমরা আজকে কতটুকু শেষ করতে পারি। আমরা আগামী 1 ঘন্টা 45 মিনিট এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসটা নিয়ে একটু ডিসকাশন করব। এই কারো মাইক মনে হয় অন আছে, আপনি একটু মিউট হন। আচ্ছা, আমরা যে আইএফআরএস 15 এখানে যে টপিকস গুলো আমরা আলোচনা করব, সবগুলো টপিক যদি আজকে আলোচনা করতে নাও পারি, আপনারা অন্তত টপিকস গুলো একটু দেখেন। আমরা সর্বপ্রথম আমরা জানি আমাদের রেভিনিউটাকে 5 স্টেপ মডেলে কি করা হয়েছে, এটাকে ডিজাইন করা হয়েছে। কারণ এখনকার আইএফআরএস এবং আইএস এর মধ্যে ভিতর যে মেইন ডিফারেন্স সেটা হলো যে আগের আইএস গুলো ছিল কনসেপ্ট বেস, আর এখনকার আইএফআরএস গুলো স্পেসিফিক গাইডলাইন বেস, এক্সাম্পল বেস। আপনি দেখবেন আইএস গুলো ছিল 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, কিন্তু আইএফআরএস গুলো দেখবেন এক একটা 20, 30, 40 পৃষ্ঠা, অনেক কম্প্রিহেন্সিভ ডিসকাশন। আগের আইএস যেটা অসুবিধা ছিল সেটাতে জাজমেন্ট অ্যাপ্লাই করার সুযোগ ছিল। ফর এক্সাম্পল, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জিনিসটাকে একভাবে দেখতো, আরেকজন আরেকভাবে দেখতো। আইএফআরএস গুলো যেটা করছে সেটা হলো যে স্পেসিফিক সিচুয়েশনে এসে এক্সাম্পল দিয়ে আপনার ডিসিশন কি হবে সেটাকে স্পেসিফাই করা হয়েছে, যেখানে আপনার জাজমেন্টের অ্যাপ্লাই করার সুযোগ কম, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর সুযোগটা অনেক কম। তো রেভিনিউ রিকগনিশনটা আগে যেটা ছিল রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার হলে রেভিনিউ রিকগনিশন করতে হবে, এতটুকু কথা বলেই আইএস কি ছিল, ওর দায়িত্ব শেষ করে দিচ্ছে। কিন্তু যখন এটা আইএফআরএস হিসেবে আসছে তখন সেটাকে বিভিন্ন ভাগে, বিভিন্ন সেকশনে ভাগ করে বিভিন্নভাবে বিভিন্ন কেস স্টাডি গুলোকে সে এক্সাম্পলের মাধ্যমে ডিফাইন করার কি করছে, চেষ্টা করছে। এটা হলো যে আইএস এবং আইএফআরএস এর ভিতর মেইন ডিফারেন্স। তো এখানে 5 স্টেপ মডেল দিয়ে রেভিনিউ কিভাবে, একটা কন্ট্রাক্ট থেকে আমরা রেভিনিউ কিভাবে রিকগনিশন করব সেটাকে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। তারপর আরেকটা বিষয় হলো যে পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই ওভার দ্য পিরিয়ড। এটা দিয়ে ফর এক্সাম্পল কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ অথবা কনস্ট্রাকশন অফ একটা বিল্ডিং, একটা রিয়েল এস্টেট কোম্পানি একটা বিল্ডিং বানাচ্ছে, দুটা ওভার দ্য পিরিয়ড এটার কাজ চলবে 4-5 বছর, 1 বছর, 2 বছর। এটা এট এ পয়েন্ট অফ টাইম, ফর এক্সাম্পল আপনি একটা ল্যাপটপ কিনলেন, আপনি টাকা দিলেন, ল্যাপটপটা পেয়ে গেলেন। আপনি একটা সাইকেল কিনলেন, টাকা দিলেন, পেয়ে গেলেন। কিন্তু আপনি তো একটা পদ্মা ব্রিজ একটা কোম্পানিকে দিলেন, সে এসে রেডি করে দিল এট এ পয়েন্ট অফ টাইম, সেটা হবে না। এখানে একটা সিগনিফিকেন্ট টাইম পর্যন্ত এটা কনস্ট্রাকশন কাজ চলবে, তারপর সেটা রেডি ফর ইউজ হবে, আপনাকে হ্যান্ড ওভার হবে। এই ক্ষেত্রে রেভিনিউ রিকগনিশনটা কখন হবে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এই ব্যাপারে কি বলছে, এই জাতীয় ডিটেলস আলোচনা হবে। তারপর আমরা আলোচনা করব ফাইন্যান্সিং কম্পোনেন্ট ইন দ্য কন্ট্রাক্ট। ফর এক্সাম্পল, আপনি নরমালি 1 মাস বা 2 মাসের ক্রেডিট পিরিয়ড আপনি সেল করেন। এখন একটা কন্ট্রাক্টে আপনি এক্সেপশনাল কাউকে আপনি 2 বছরের বা 3 বছরের ক্রেডিট পিরিয়ড দিলেন, তাহলে আপনি যে প্রাইসটা অফার করবেন সে আপনার কোনো আত্মীয় না, কেউ না, আর্মড প্রাইস ইন্ডিপেন্ডেন্ট পার্টির কাছে আপনি সেল করলেন। তাহলে আপনি নরমাল ক্যাশে যার কাছে সেল করেন, 1 বছর বা 2 বছরে যার কাছে আপনি ক্রেডিট পিরিয়ডে বিক্রি করবেন, তার কাছে তো আপনি সেম প্রাইসে বিক্রি করবেন না, তার কাছ থেকে আপনি এক্সট্রা কিনবেন, প্রাইস চার্জ করবেন। এই যে এক্সট্রা প্রাইস যেটা আপনি চার্জ করবেন সেটাকে যদি আপনি রেভিনিউ হিসেবে দেখান, কিন্তু আপনি দেখেন সেটার জন্য রেসপন্সিবিলিটি, এই যে আপনি একটা জিনিস গুডস আপনি আজকে ডেলিভারি করলেন, সেটার জন্য আপনার
টাকাটা পাইতে রিয়েলাইজ করতে আপনার 1 বছর বা 2 বছর ওয়েট করতে হবে, তাহলে আপনার সিএফও বা ফাইন্যান্স ম্যানেজার এটার জন্য একটা ওয়ার্কিং ক্যাপিটাল প্রেসারে থাকবে। কিন্তু আপনি যদি এটাকে পুরোটাকে সেলস হিসেবে দেখান, আপনার মার্কেটিং লিডার্সরা বা মার্কেটিং এর যে লোকরা তারা কিন্তু সেলসের উপর যে ইনসেন্টিভ আছে সেটা নিয়ে চলে যাবে। তাহলে এই যে এটা কিন্তু জাস্টিফাইবল না। তাহলে এই যে একটা এক্সট্রা ক্রেডিট পিরিয়ড দিলাম, সেটার প্রেশারটা কে নিবে? আপনার ফাইন্যান্স ম্যানেজার নিবে। তাহলে এটার বেনিফিটটা যে ম্যাচিং, ওটার বেনিফিটটা ওকে দিতে হবে। সেজন্য রেভিনিউ থেকে ফাইন্যান্সিং কম্পোনেন্টটাকে সেপারেট করে সেটাকে ফাইন্যান্স ইনকাম হিসেবে দেখাতে হবে। এরকম একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বিষয় আছে, যেটা এবারে পরীক্ষা আসছেও, লাস্ট এক্সামে সেটা টেস্টও করা হয়েছে। আপনারা এটা জানেন কিনা এই বিষয়টাও আমরা জানতে পারবো। তারপর আমরা জানবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ফর এক্সাম্পল, আপনি এই যেমন কেপিএমজির কথা, যারা কেপিএমজিতে আছে বা ভালো ফার্মে আছে তারা জানেন, তারা কিছু সফটওয়্যার কিনে, কিছু ওয়েবসাইট কিনে, যেখানে সারা ওয়ার্ল্ডের যত ট্রানজাকশন আছে সবগুলো ট্রানজাকশন সেখানে রেকর্ড থাকে। সে ওখানে চার্জ দিয়ে যখন ট্রান্সফার প্রাইসিং রিপোর্ট করে, অডিট করে, সে তখন হাজার থাউজেন্ডস অফ কম্পারেটর পায়। এই যে কোম্পানিটা থেকে তারা কিনে অ্যানুয়ালি একটা কি দেয়, ফি দেয়। বা আমরা একটা আগে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস কিনতাম, একটা সফটওয়্যার কিনতাম, বা কারো কাছ থেকে এই জাতীয় প্রপার্টি গুলো যখন কিনি, কিছু কিছু ক্ষেত্রে আছে যে যারা বিক্রি করে আপনাকে একটা ক্যাসপারস্কি সিডি দিয়ে দিল, রিস্ক এন্ড রিওয়ার্ড ওখানে শেষ। কিন্তু আপনাকে যদি একটা ওয়েবসাইট বা কিছু একটা দেয়, যেটাকে কন্টিনিউয়াস তাকে মেনটেন করতে হয়, সেটাকে আপডেট করতে হয়, তাহলে দুটার ক্ষেত্রে রেভিনিউ রিকগনিশন পদ্ধতি দুই রকম। সেটার নিয়ে আমরা আলোচনা করব। তারপর থাকে যে আপনি কিছু জিনিস সেল করলেন, সেটাকে আবার ওর সাথে এমন একটা এগ্রিমেন্ট হবে আপনি 3 বছর পরে আবার কিনবেন। এই যে কিনার যে এগ্রিমেন্টটা, সেটা কোন প্রাইসে কিনবেন, সেটা কি তখনকার মার্কেট প্রাইসে কিনবেন, নাকি ডিসকাউন্টেড প্রাইসে কিনবেন, নাকি কিনতে আপনি বাধ্য কিনা, নাকি সেটা আপনার অপশন, নাকি সেই অপশনটাকে ফুট অপশন নাকি কল অপশন, এগুলোর উপর বেস করে সেটা কি সেলস হিসেবে রিকগনিশন হবে, নাকি সেটা আপনার ফাইন্যান্সিং আইএফআরএস 9 হিসেবে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রিট হবে, লোন হিসেবে ট্রিট হবে। এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো বা আমরা একটু জানবো। তারপর ওয়ারেন্টিস, এটা সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হলো যে আমরা অনেক সময় ওয়ারেন্টিস একটা বিজনেস প্র্যাকটিস, বিজনেস নর্ম এমনি দিয়েই থাকি। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস একটা ওয়ারেন্টিস আমরা দিয়ে থাকি, যেটা লিগ্যাল রিকোয়ারমেন্ট বা একটা বিজনেস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আবার কিছু ওয়ারেন্টিস থাকে যে আপনি ওয়ারেন্টি সহ যদি কিনেন তাহলে প্রাইস একটা, ওয়ারেন্টি ছাড়া কিনলে একটা ডিসকাউন্টেড প্রাইস, বা এক্সটেন্ডেড ওয়ারেন্টি যদি আপনাকে প্রোভাইড করা হয়, তাহলে আপনি যে গুডসটা দিচ্ছেন সেটার প্রাইস এবং ওয়ারেন্টির কারণে যে এক্সট্রা প্রাইস অ্যাড হচ্ছে, দুটাকে সেপারেট পারফরম্যান্স অব্লিগেশন হিসেবে ট্রিট করতে হবে এবং দুটার রেভিনিউটা সেপারেটলি রিকগনিশন করতে হবে। আমরা এটা সম্পর্কেও আমরা ডিটেইলস জানবো। এরপর আমরা যেটা জানবো সেটা হলো যে প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট। ফর এক্সাম্পল, সবাই পদ্মা, মেঘনা, যমুনা এরা অয়েল বিক্রি করে, ওরা বিপিসি থেকে তেল কিনে ওরা বিক্রি করে। এখন এই যে তেলের যে প্রাইসটা নির্ধারণ করে পদ্মা, মেঘনা, যমুনা না, এটা বিপিসি নির্ধারণ করে। সে কত টাকা দিয়ে কিনবে, কত টাকা বিক্রি করবে, তাহলে মাঝখানে সে একটা কি পাচ্ছে, কমিশন পাচ্ছে। কিন্তু সে কি পুরো সেলসটাকে সেলস হিসেবে দেখাবে, নাকি কমিশনকে সে সেলস হিসেবে দেখাবে? মানে সে কি প্রিন্সিপালস নাকি সে এজেন্ট? ফর এক্সাম্পল, ইউনিলিভারের আপনি কিছু গুডস বিক্রি করলেন, সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন বিক্রয়ের উপর। তাহলে আপনি যদি এজেন্ট হন, তাহলে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টে শুধুমাত্র এজেন্ট যে কমিশন সেটাকে আপনার ইনকাম হিসেবে দেখাবেন। পুরো সেলস প্রাইস, ইউনিলিভারের সাবানের পুরো সেলস প্রাইসটাকে আপনি কি দেখাবেন না, রেভিনিউ হিসেবে দেখাবেন না। তাহলে এই যে প্রিন্সিপাল ভার্সেস এজেন্টের যে কে প্রিন্সিপাল, কখন প্রিন্সিপাল হবে, কখন এজেন্ট হবে, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। এগুলো যখন আমরা করব আমরা সেটা সম্পর্কে একটু জানবো। আমরা একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে আপনারা এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা থেকে কি কি জিনিসের স্পেসিফিক গাইডলাইন পেয়ে যাবেন, এটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। এরপর আপনি কন্ট্রাক্ট মডিফিকেশন, আপনার একটা সেলস কন্ট্রাক্ট করলেন, একটা লং টার্ম কন্ট্রাক্ট ছিল, 1 বছর পরে বা 6 মাস পরে আপনি সেই কন্ট্রাক্টটা কি করলেন, কোনো কিছু একটা চেঞ্জ আসলো, সে চেঞ্জের অ্যাকাউন্টিংটা কি হবে, সেটা কি আগের পুরো কন্ট্রাক্টটাকে আপনি বাতিল বলে গণ্য করবেন, সেই কন্ট্রাক্টটাকে কি নতুন কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করবেন, নাকি সেটাকে মানে এক্সটেন্ডেড একটা কন্ট্রাক্ট বা একটা এডিশনাল হিসেবে কি করবেন মডিফিকেশনটাকে?
এ নিয়ে আমরা আলোচনা করব। তারপর কন্ট্রাক্ট কস্ট, ফর এক্সাম্পল আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানির আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি দেখলেন যে আপনার কোম্পানি একটা জমিকে সার্ভে করলো, সে জমিটার সেই ইয়াতে যাবে কিনা, মানে ল্যান্ডলর্ডের সাথে এগ্রিমেন্টে যাবে কিনা, জমিটার সবকিছু ডকুমেন্ট গুলা লিগেল সাইড গুলো ঠিক আছে কিনা, এটার জন্য সে একজন অ্যাডভাইজার বা লিগেল অ্যাডভাইজারকে সে নিয়োগ করলো। এটার জন্য কিছু খরচ তার হইলো। এই খরচটা কি সেই বিল্ডিং এর কনস্ট্রাকশনের ইনভেন্টরি, যে এটাকে তো ওই রিয়েল এস্টেট কোম্পানির বিল্ডিংটা ইনভেন্টরি হিসেবে থাকে, সেই ইনভেন্টরির সাথে অ্যাড হবে নাকি ওটা পিএনএল এ চার্জ হয়ে যাবে, বা কোন কোন কস্ট গুলো কন্ট্রাক্ট কস্ট হিসেবে কনসিডার হবে সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা আইএফআরএস রিলেটেড কি কি প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার দিতে হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টে, সেটা সম্পর্কে আমরা একটু দেখব। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমরা, যেহেতু আইসিবি বেস আমাদের এই ডিসকাশনটা, আমরা প্রিভিয়াসলি আমাদের আইসিবি তে এই টপিকস গুলোর থেকে কোন কোন বিষয়টা টেস্ট হয়েছে, কিভাবে কোশ্চেন আসে, সেটাও আমরা রিলেট করার চেষ্টা করব। এরপরে আমরা যে রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার হয় ইন্টারন্যাশনালি, যে ইনপ্রোগ্রাম গুলো আছে ওগুলো সম্পর্কে জাস্ট একটু দেখবো, বা আপনাদের রেফারেন্স হিসেবে আমি এখানে জাস্ট প্রেজেন্টেশন এটা আমরা রাখছি এতটুকু। এরপর আমরা আলোচনায় যাই। অনেকে আসলে এতটুকু আলোচনায় অনেক কিছু হয়তোবা জানছে, আমরা একটু ডিটেলসে যাই। আমরা 5 স্টেপ মডেলের আমরা সবাই জানি 5টা স্টেপ। সর্বপ্রথম আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ এ কাস্টমার। এখন কন্ট্রাক্টের ডেফিনিশন আপনারা ল অফ কন্ট্রাক্ট পড়ছি না, আমরা বিজনেস লতে আমরা কন্ট্রাক্টের ডেফিনিশন পড়ছি না? আপনারা কেউ একজন বলেন পড়ছি কিনা? আপনারা কি মিউট? আমাকে কি শোনা যাচ্ছে? স্যার পড়া হইছে। জি স্যার, পড়েছি স্যার। আচ্ছা, কন্ট্রাক্ট কি রিটেন হতে হয়? ওরাল রিটেন দুই ধরনের হতে পারে, রিটেন দুই ধরনের হতে পারে। কন্ট্রাক্টে একটা ম্যান্ডেটরি জিনিস থাকতে হয়, সেটা কি? কনসিডারেশন থাকতে হয় না? আমি এখনো বলতে পারতেছি না। আচ্ছা, আপনারা ল অফ কন্ট্রাক্ট, আপনারা যারা বিজনেস লটা পড়ছেন সেটা আপনারা যারা একটা কনসিডারেশন থাকে, মানে একটা প্রাইস থাকে, কত টাকা অফার থাকে, অ্যাকসেপ্টেন্স থাকে, এই জাতীয় বিষয় থাকে। আচ্ছা যাও, অতটুকু জানার দরকার নাই। আপনাকে একটা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা দোকানে গিয়ে বললাম যে আপনি আমাকে 5000 পিস জামা, যে গার্মেন্টস দেন। সে দোকানের নাম লিখছে অমুক ক্লথ স্টোর। এই যে দোকানের নামটা দিছে, সে আমাকে অফার করছে, আমি গিয়ে তার অফারটা অ্যাকসেপ্ট করলাম। আমি বললাম যে আপনি আমাকে 5000 পিস কি দেন। এই অফার লেটারটা যে সে আমাকে সিটি দিয়ে অফার করবে, মেল দিয়ে অফার করবে, কল করে অফার করবে, সেরকম না। সে যে দোকানের নামটা লিখছে, একটা ডিপার্টমেন্টাল স্টোর, এটা একটা ফার্মেসি, এটাও একটা অফার। সে আমাকে অফার করলো, আমি গিয়ে বললাম যে আমাকে এটা দেন, আমি ওর অফারটা অ্যাকসেপ্ট করলাম। তারপর আমি তাকে টাকা দিলাম, কনসিডারেশন। যাও, এটা বিজনেস ল এর ডিসকাশন, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা একটা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করবো, এটা হলো আমাদের স্টেপ 1। তারপর আমরা আইডেন্টিফাই করবো পারফরমেন্স অব্লিগেশন। এই যে কন্ট্রাক্ট, সেখানে তার যে পার্টি থেকে আমি, যে আমাকে অফার করলো, তার আমি কয়টা পারফরমেন্স অব্লিগেশন অ্যাকসেপ্ট করছি, মানে সে আমার জন্য কি কি কাজ করবে, সে কাজগুলো কি সেপারেটলি আইডেন্টিফাইবল কিনা। যদি সেপারেটলি আইডেন্টিফাই হয়, প্রতিটা কাজকে সেপারেটলি আইডেন্টিফাই করতে হবে। পরে যখন আমি আজকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইডারকে বললাম যে আপনি এসে আমাকে কানেকশনটা দিয়ে যান, সে বললো যে আমরা তো রাউটার সহ দিই এবং কানেক্টিভিটি সহ দিই। তাহলে সে আমাকে কয়টা দিচ্ছে? একটা দিচ্ছে রাউটার, আর একটা দিচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি সে সারা মাস আমাকে কি দিবে? আনইন্টারাপ্টেড ইন্টারনেট কানেকশন ফেসিলিটিস দিবে। আরেকটা দিবে সে রাউটার। এখানে কয়টা পারফরমেন্স? 2টা পারফরমেন্স। তাহলে এই যে 2টা পারফরমেন্স অব্লিগেশন দিতে হবে, সেটাকে আমি কয়টা, সেটাকে সেপারেটলি আইডেন্টিফাই করতে হবে আমাকে। এরপরে ডিটারমাইন দ্য ট্রানজাকশন প্রাইস। ফর এক্সাম্পল, আমাকে বললো যে আপনি রাউটার এবং কানেক্টিভিটি সহ যদি নেন, আপনাকে 6 মাসের কানেক্টিভিটি এবং রাউটার সহ আপনার প্রাইস হলো যে 10,000 টাকা। যদি আপনি নিজে নিজে রাউটার কিনেন, তাহলে আপনাকে পার মান্থ 5,000 টাকা করে 6 মাসে 6,000 টাকা দিলে হবে। তাহলে আমার টোটাল প্রাইস, ট্রানজাকশন প্রাইস কত টাকা? 10,000 টাকা। এটা আমি ডিটারমাইন করলাম।
এরপরে অ্যালোকেট দ্য ট্রানজাকশন প্রাইস। অ্যালোকেটটা আমি কিভাবে করবো? আমার কানেক্টিভিটি পার মান্থ 1000 করে, 6 মাসে 6000, আর রাউটারের দাম 4000, 10000। তাহলে আমাকে সে যেদিন কানেক্টিভিটি দিয়ে যাবে সেদিনই সে রাউটারের রেভিনিউ রেগুলেশন করে দিবে, কিন্তু কানেক্টিভিটির জন্য সে প্রতি মাসে মাসে 1000 রেগুলেশন করবে। যদিও আমি 10,000 টাকা ওকে অ্যাডভান্স হয়তো বা দিয়ে দিলাম, কিন্তু সেই পুরো টাকাটা রেভিনিউ রিকগনিশন করবে না। 5 নাম্বার রেভিনিউ রিকগনিশন, রিকগনাইজ দ্য রেভিনিউ। প্রাইসটা অ্যালোকেট করলাম, তারপরে রেভিনিউ রিকগনিশন করলাম। এই 5টা ধাপে আমরা কি করব? রেভিনিউ কে আমরা রিকগনাইজ করব, অ্যাকাউন্টস করব। এই 5টা স্টেপ আমরা একটা एग्जांपल দেখি। একটু আগে যে एग्जांपलটা আমি আপনাদেরকে বললাম, এই একটা কম্পিউটার দিছে এবং 12 মাসের একটা টেকনিক্যাল সাপোর্ট সে প্রোভাইড করছে। টেকনিক্যাল কম্পিউটারের লিগ্যাল রাইটসটা যখনই তাকে প্রোভাইড করছে সেদিনই কি হয়ে গেছে? ট্রান্সফার হয়ে গেছে। ইন এডিশন তাকে 12 মাস কি দিবে? বিনামূল্যে টেকনিক্যাল সাপোর্ট দিবে। সেটার জন্য কাস্টমার পেড এত টাকা আপফ্রন্ট। ইফ সোল্ড ইন্ডিভিজুয়ালি দি সেলিং প্রাইস অফ দি কম্পিউটার 300, দি সেলিং প্রাইস অফ দি টেকনিক্যাল সাপোর্ট 120। এখানে দেখেন তাহলে দুটা, একটা হচ্ছে 420 আর একটা হচ্ছে 120। দুটাকে যদি আমি যোগ করি তাহলে কত টাকা হয়? 640 টাকা, 540 টাকা না? কত টাকা হয়? না, কাস্টমার পেড 420, সেপারেটলি বিক্রি করলে 300 আর 120। তাহলে তো এটা সেপারেটলি, এখানে কোনো ডিসকাউন্টেড নাই, মানে অ্যাজ এ প্যাকেজ কোনো ডিসকাউন্ট অফার করা হয়নি। তাহলে এটা একদম ইজি एग्जांपल ছিল। সে ইজি एग्जांपले যখনই সে কম্পিউটারটা বিক্রি করে দিবে তখনই সে 300 টাকা রেভিনিউ রিকগনিশন করবে, আর টেকনিক্যাল সাপোর্টটাকে প্রতি মাসে মাসে, তাহলে 12 মাসে, তাহলে প্রতি 10 টাকা 10 টাকা প্রতি মাসে মাসে রেভিনিউ রিকগনিশন করবে। এটাকে আমরা একটা एग्जांपल আকারে স্টেপ 1 2 3 4 5 এভাবে কি করছি? ডিফাইন করার চেষ্টা করছি। আপনারা एग्जांपलটা যখন আমি প্রেজেন্টেশনটা শেয়ার করব এটা দেখে নেবেন। এটা নিয়ে আমরা ডিসকাশন অত না করে আমরা এখানে ডিসকাশনটা আমরা কভার করার চেষ্টা করছি, এখানে হয়ে গেছে। আচ্ছা, এরপর একটা, এটা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট एग्जांपल 2টা। এখানে দেখেন, সেট সেলস এ মেশিন এন্ড 1 ইয়ার্স ফ্রি টেকনিক্যাল সাপোর্ট। সে একটা মেশিন বিক্রি করছে এবং 1 বছরের ফ্রি টেকনিক্যাল সাপোর্ট, এই দুটো মিলাই এজ এ প্যাকেজ প্রাইস সে $1,00,000 একটা জিনিস বিক্রি করছে, মেশিন বিক্রি করছে। The sale of the machine and the provision of the technical support have been identified as separate performance obligation. Shed usually sells the machine for 95,000. সে usually এই মেশিনটা 95,000 টাকা বিক্রি করে, but it has not yet started selling technical support for this machine asset and alone product. মানে এটাকে সে সেপারেটলি কারো কাছে এখনো বিক্রি করা শুরু করে নাই। তবে সেই এই জাতীয় অন্য কোনো আপনার সেল সার্ভিস যদি কাউকে প্রোভাইড করে, সেখানে সে মানে 50% মার্কআপ সে কি করে? অ্যাড করে। এখন সে যে মেশিনটা বিক্রি করছে সেখানে সে ধরে মানে অ্যাজিউম করছে যে সেখানে তার খরচ হবে 20,000 টাকা, তার খরচ হবে। তাহলে মার্কআপটা হয় অন কস্ট, মার্জিনটা হয় অন সেলস প্রাইস। সেটা তো সবাই আমরা জানি। মার্কআপ এবং মার্জিনের পার্থক্যটাকে আমরা জানি সবাই? সবাই একটু বলেন, মার্কআপ এবং মার্জিনের পার্থক্য কি আমরা জানি? হ্যালো, একজন দুজন বলেন না, একটু রেসপন্স করেন, তাহলে ইন্টারেক্টিভ হবে। মার্কআপ, মার্জিনের ভিতরে প্রফিট অন্তর্ভুক্ত থাকে। মার্জিন হলো যে সেলস প্রাইসের উপর, আর মার্কআপ হলো যে অন কস্ট, যেটা কস্ট থাকবে সেটার উপর 50%। 50% মানে এখানে 20,000 টাকার 50% মানে 10,000, তাহলে টোটাল হবে 30,000। তাহলে দেখেন, সেপারেটলি যদি এটা বিক্রি করে, এটা বিক্রি করতে পারবে 95,000 টাকা, এটা বিক্রি করবে 30,000 টাকা। তাহলে টোটাল সেপারেট স্ট্যান্ডার্ড প্রাইস সেপারেটলি কত? 1,25,000। 95 আর 30 কত? 1,25,000 না? কিন্তু সে এটা অ্যাজ এ প্যাকেজ বিক্রি করছে কত? 1,00,000। অ্যাজ এ প্যাকেজ বিক্রি করছে কত? 1,00,000। এই ক্ষেত্রে সে মেশিনের জন্য রেভিনিউ হিসেবে কত টাকা অ্যালোকেট করবে এবং টেকনিক্যাল ফি এর জন্য কত টাকা রেভিনিউ অ্যালোকেট করবে,
এটার আবার দুটো মেথড আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসেও, দুটো মেথড আছে। একটা হলো যে রেসিডুয়াল অ্যাপ্রোচ মেথড, আর একটা হলো যে বেটার অ্যাপ্রোচ, সেটা হলো যে প্রপোর্শনেট মেথড। রেসিডুয়াল মানে ব্যালেন্সিং মেথড। ব্যালেন্সিং মেথড বলতে যেটা বোঝায় সবচেয়ে কস্টলি যে পারফরম্যান্স অব্লিগেশন আছে সেটার প্রাইসটাকে সর্বপ্রথম সে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করার পরে টোটাল প্রাইস থেকে সেটাকে বিয়োগ করার পরে যেটা থাকে সেটাকে সে অন্য যে পারফরম্যান্স অব্লিগেশন আছে সেটার জন্য সে ব্যালেন্সিং হিসেবে সেটা অ্যালোকেট করে। ফর এক্সাম্পল, এখানে যদি 1 লাখ টাকা টোটাল প্রাইস হয়, আমি মেশিনের জন্য সে নরমালি বিক্রি করে 95,000 টাকা, তাহলে ব্যালেন্স থাকে কত টাকা? 5,000 টাকা। তাহলে সে রেসিডুয়াল অ্যাপ্রোচ বা ব্যালেন্সিং অ্যাপ্রোচে সে রেভিনিউ হিসেবে রিকগনিশন করবে মেশিনের জন্য 95,000 টাকা আর টেকনিক্যাল সাপোর্টের জন্য 5,000 টাকা। এটাও কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আপনাকে অ্যালাউ করতেছে, কিন্তু বেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বেস্ট বলতেছে প্রপোর্শনেট মেথড। প্রপোর্শনেট মেথড বলতে বোঝাচ্ছে যে এটার দাম 95, ওটার দাম 30, তাহলে আপনাকে রেশিও অনুযায়ী টোটাল দুটার টোটাল আমরা প্রপোর্শনেট মেথড টোটাল যোগ করে হচ্ছে 1,25,000। তাহলে আমি 95,000 কে টোটাল যেটা আছে সেটাকে আমি 1,25,000 দিয়ে ভাগ করে আমি কি করব? 1 লাখকে 1,25,000 দিয়ে ভাগ করে 95 দিয়ে গুণ করব, যেটা পাবো সেটা হলো যে আমার মেশিনের রেভিনিউ। আর 1 লাখকে 1,25,000 দিয়ে ভাগ করে 30 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা হবে টেকনিক্যাল সাপোর্টের রেভিনিউ। ক্লিয়ারলি বুঝতেছেন আপনি জিনিসটা? আপনাকে বুঝতে পারছেন দুটো মেথড, একটা হলো যে রেসিডুয়াল মেথড, একটা হলো যে প্রপোর্শনেট মেথড। দুটো মেথডকে আপনাদের ক্লিয়ার? দুটাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে কি করে? অ্যালাউ করে। এখন আপনার পরীক্ষায় আপনি কোন মেথডে করছেন সেটা আপনি কি করবেন, আপনার নোটের ভিতর আপনি লিখে দিবেন। আপনার আনসারের সাথে আরেকজনের আনসার মিলবে না, দুটো আনসারই কারেক্ট। আমরা কি সবাই শুনতেছি? জি স্যার। জি। আচ্ছা, আমরা অ্যাকাউন্টসে কি বলি? এ ট্রু এন্ড ফেয়ার বলি না দি ট্রু এন্ড ফেয়ার বলি যখন আমরা অডিট রিপোর্ট লিখি? এ ট্রু এন্ড ফেয়ার বলি নাকি দি ট্রু এন্ড ফেয়ার বলি? কে বলেন? কেউ একজন রিপ্লাই দেন। এ ট্রু এন্ড ফেয়ার বলি নাকি দি ট্রু এন্ড ফেয়ার বলি? রিলিভেন্ট, এই কোশ্চেনটা এখানে রিলিভেন্ট। শাহিন আলম বা নুরুল আলম কেউ একজন রিপ্লাই দেন। ইমরান বাশার। এ ট্রু এন্ড ফেয়ার। আচ্ছা, এ ট্রু এবং দি ট্রু এর মধ্যে পার্থক্য কি? এ দিয়ে জেনারেলাইজ করা হয়, দা দিয়ে স্পেসিফিক করে ফেলা। দা দিয়ে স্পেসিফিক করে দেয়া। মনে করেন সূর্য একটা, চাঁদ একটাই, ঠিক আছে না? হ্যাঁ, দি ট্রু মানে একটাই সত্য, পৃথিবীতে অন্য কোনো আর সত্য নাই, এটাই সত্য। জি। আর এ ট্রু বলতে বোঝাচ্ছে যে অনেকগুলো সত্যের ভিতর এটা একটা সত্য। কি বলছে বুঝছেন? একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে আপনি বললেন, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনি বললেন যে এটার প্রফিট 5 কোটি টাকা। আরেকজন এসে বললো যে এটার প্রফিট 10 কোটি টাকা। একই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একই কোম্পানির, একই পিরিয়ডের। আমি বলবো যে দুটোই ট্রু হতে পারে। আমার এই কথাটাকে সঠিক হতে পারে? হইতে পারে সঠিক। ফর এক্সাম্পল, ওই কোম্পানি ইনভেন্টরি ভ্যালুয়েশন করছে FIFO মেথড, একজন অ্যাকাউন্টেন্ট, আরেকজন করছে সেটা অ্যাপকো মেথড। দুটো মেথড হলে প্রফিট কি ডিফারেন্স হবে না? হ্যাঁ, ডেফিনেটলি ডিফারেন্স হবে। তাহলে আমি কি দি ট্রু বলবো নাকি এ ট্রু বলবো? এ ট্রু বলা অ্যাপ্রোপ্রিয়েট। কেন এ ট্রু বলে ক্লিয়ারলি বুঝছেন? কেন এ ট্রু বলে? হ্যাঁ, আন্ডারস্টুড, বুঝতে পারছি স্যার। ক্লিয়ারলি বুঝছেন? ইয়েস স্যার। মানে অনেকগুলো সত্যের ভিতর একটা সত্য। এই কারণে অ্যাকাউন্টেন্ট, যারা অ্যাকাউন্টেন্ট তারা নিজের বক্তব্যে কি থাকে না, রিজিড থাকে। সে অন্যের বক্তব্যটাকে কি করে, রেসপেক্ট করে। কারণ অনেকের বক্তব্য কি হইতে পারে, সঠিক হইতে পারে। কি বলছে বুঝছেন? এই যে ম্যাথ, এই ম্যাথে কেউ যদি রেসিডুয়াল মেথডে আনসার করে তার আনসার হবে একরকম, কেউ যদি প্রপোর্শনাল মেথডে আনসার করে তার মেথড হবে ডিফারেন্ট। দুটেই আনসার কারেক্ট। কি বলছে বুঝছেন? কিন্তু যে আপনি যদি পরীক্ষা লিখে দেন আপনি রেসিডুয়াল মেথডে করছেন অথবা আপনি প্রপোর্শনাল মেথডে আনসার করছেন, অন্য মেথডে করলে আনসার ডিফারেন্স হতে পারে, তাহলে আপনার এখানে মার্ক কাটার কোনো কি নাই, কোনো সুযোগ
নেই, এবং আপনার কনসেপ্ট সম্পর্কে যে খাতা কাটবে সেই মানে একটা রেসপেক্ট আসবে, সে জানে, সে মানে শুধুমাত্র যোগ বিয়োগ করে ক্যালকুলেশন না, সে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা জানে, বুঝে। কি বলছে বুঝছেন? ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। আমরা কি পরের ম্যাথে যাবো, পরের এক্সাম্পলে যাবো? জি, আমরা পরের এক্সাম্পলে যাই। দেখেন, Golden Gate enters into a contract with a major chain of retail stores. The customer commits to buy at least 20 million of products over the next 12 months. সে তার থেকে 20 মিলিয়নের একটা গুডস কেনার জন্য সে কমিটেড পরবর্তী 12 মাসে। The terms of the contract require Golden Gate to make a payment of 1 million to compensate the customer for change that it will be need to make its retail stores. মনে করেন আপনি একটা শোরুম দিচ্ছেন, ওই শোরুমে আপনি আরএফএল এর কিনা মানে ডিরেক্টলি আরএফএল এর আপনি ওনার না, বা আরএফএল কোনো ব্রাঞ্চ না, আপনি এটা ডিলারশিপ নিলেন। আরএফএল বললো যে তুমি আমার থেকে টোটাল 20 মিলিয়ন কিনতে হবে, তোমার অফিসের ডেকোরেশনটা বা তোমার যে রিটেল স্টোর সেটা ডেকোরেশন বাবদ যে খরচ আসবে সে টাকাটা আমি তোমাকে দিয়ে দিব, তুমি যদি 20 মিলিয়ন আমার থেকে কি করতে পারো, কিনতে পারো। তাহলে এখানে আরএফএল আমার কাছে কি কি জিনিস সেল করছে, কটা জিনিস সেল করছে? হ্যালো, আরএফএল যদি আমাকে ফর এক্সাম্পল আমি যদি আরএফএল থেকে এই মাসে 5 মিলিয়ন গুডস কিনি, 5 মিলিয়ন গুড যদি আমি কিনি, তার ভিতর একটা অংশ কার? এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। আচ্ছা থাক, দেশের বাইরে থেকে। দেখেন, সে আমাকে 20 মিলিয়নের গুডস আমি তার থেকে কিনবো আগামী 12 মাসে, তবে একটা কন্ডিশন হলো যে সে আমার থেকে 1 মিলিয়ন টাকা যেটা আমি খরচ করছি সেটা সে আমাকে রিটার্ন করবে, ব্যাক দিবে। তাহলে আলটিমেটলি সে আমার কাছ থেকে কত টাকা পাবে? 19 মিলিয়ন টাকা পাবে গুডস বাবদ। আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। সে আমার থেকে আলটিমেটলি 20 মিলিয়ন টাকা পাবে না, 1 লাখ টাকা সে যখন আমাকে দিয়ে দিবে সে তখন পাবে আমার থেকে 19 মিলিয়ন টাকা। তাহলে আর আমি যখন এই টাকাটা খরচ করব, it will need to make its retail store to accommodate the product. By the 31 December 2001, Golden Gate has transferred the product with a sales value of 4 million to the customers. How much revenue should be recognized by the Golden Gate in the year ended 31st December 2011? সর্বপ্রথম সে 1 মিলিয়ন টাকা দিয়ে দিছে, তাহলে সে এটার এন্ট্রি দিবে অ্যাডভান্স ডেবিট, ব্যাংক ক্রেডিট 1 মিলিয়ন টাকা। এরপরে সে সেলস করছে কত মিলিয়ন? 4 মিলিয়ন। কি করছে? সেলস করছে কত মিলিয়ন? 4 মিলিয়ন। তবে সে যদি তার থেকে 20 মিলিয়ন টাকা যদি গুডস না কিনে, 1 মিলিয়ন যেটা তাকে রিনোভেশনের জন্য দিছে সে টাকাটা সে আবার ফেরত নিবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের 31 ডিসেম্বর 2001 সালে যখন আমরা অ্যাকাউন্টস করতেছি তখন আমরা ধরে নিব যে অ্যাজাম্পশন সে 12 মাসে, নেক্সট 12 মাসে সে আমার থেকে টোটাল 20 মিলিয়ন কিনবে। যদিও আমার এই পিরিয়ডে সে মাত্র 4 মিলিয়ন কিনছে, এখনো পুরোপুরি কি হয় নাই, 12 মাস যায় নাই। এই কোশ্চেনটাতে অত ডিটেলস ইনফরমেশন নাই, হয়তো বা 2 মাস গেছে বা 3 মাস গেছে। 3 মাসে সে অলরেডি, বা 2 মাসে বা 1 মাসে সে অলরেডি 4 মিলিয়ন কিনছে। তাহলে আমার অ্যাজাম্পশনটা যদি এমন হয় সে যখন 12 মাসের ভিতর সে আমার থেকে 20 মিলিয়ন কিনবে, তাহলে আমি যেটা খরচ করছি এই টাকাটা তো আমি ওর থেকে কি পাবো? অ্যাডভান্সটা আমি রিকভার করতে পারবো সাবসিকুয়েন্ট সেলস। যদি সে 20 মিলিয়ন করে তখন ইনিশিয়াল যে টাকাটা আমি ওকে পরিশোধ করছি তখন সেটাকে আমি আমার খরচ হিসেবে চার্জ না করে, আমি সেটাকে প্রমোশনাল এক্সপেন্স বা মার্কেটিং এক্সপেন্স হিসেবে চার্জ না করে সেটাকে আমি
অ্যাডভান্স হিসেবে ট্রিট করব 1 মিলিয়ন, আমার টাকাটা যেহেতু আমি পরিশোধ করে দিচ্ছি, ব্যাংক ক্রেডিট 1 মিলিয়ন। এরপরে যখন আমি সেলস করছি 4 মিলিয়ন এন্ট্রিটা কি দিব, তখন আমি ওকে এন্ট্রি দিব রিসিভেবলস, অ্যাকাউন্ট রিসিভেবলস 4 মিলিয়ন, রেভিনিউ করব আমি 3.8 মিলিয়ন, অ্যাডভান্স করব 0.2 মিলিয়ন। এটা কি কিসের বেসিসে ক্যালকুলেশনটা আসবে, সেটা আসবে যে আপনি 1/20, সেটা হবে কত পার্সেন্ট, 5%। সে তো আসলে 20 লাখ টাকা বিক্রি করে কত লাখ টাকা পাবে, 20 মিলিয়ন বিক্রি করে সে 19 মিলিয়ন টাকা পাবে। 1 লাখ টাকা তো সে খরচ করছে, সেটা রিকভার করবে। তাহলে 1/20, দ্যাট মিনস 5% সে কি সাবসিকুয়েন্ট সেলস প্রাইসের সাথে সে এক্সট্রা প্রাইস অ্যাড করবে না। সে যে 20 মিলিয়ন প্রাইসিং যেটা করবে ওর সাথে, সে যে 1 মিলিয়ন যেটা খরচ করছে, সে খরচটা তোলানোর জন্য সে একটা এক্সট্রা প্রাইস অ্যাড করবে না। মনে করেন আরেকজনের কাছে বিক্রি করছে, তার অফিস টফিস সবকিছু ডেকোরেটেড, সবকিছু ওকে, তার কাছে যদি সে 20 মিলিয়ন বিক্রি করে, তার অফিস ডেকোরেশনের জন্য যদি সে কোনো খরচ দিতে না হয়, তাহলে তাকে যে প্রাইস অফার করবে, আরেকজনের অফিসটাকে ডেকোরেট করতে গিয়ে যে ওকে 1 মিলিয়ন এক্সট্রা খরচ করতে হয়েছে, দুজনকে কি সে একই প্রাইস অফার করবে? তারা যদি কোনো আত্মীয় স্বজন, কোনো যদি ইন্ডিপেন্ডেন্ট পার্টি হয় এবং আনলার প্রাইস হয়, দুজনের প্রাইস কি একই হবে? নাকি একজনের প্রাইসের ভিতর রিইনভার্সমেন্ট যে খরচটা, সেটার একটা খরচ সে কি করবে, প্রাইসিং এর ভিতর অ্যাড করবে? আপনাদের কাছে কি মনে হয়? যে কোনো একজন আনসার দেন। স্যার এক হবে না তো? অ্যাড হবে। আপনি মনে করেন যে দুটো ইন্ডিপেন্ডেন্ট পার্টি, আপনি নরমালি বিক্রি করতেছেন, একজনের কাছে বিক্রি করতেছেন, তার পুরো অফিসটা ডেকোরেটেড, তাকে কোনো সে আপনাকে বলতেছে না যে আমার এখানে এই কাজ করাতে হবে, ওই কাজ করাতে হবে, আপনি আমাকে কিছু টাকা দেন, কিছু বলতেছে না। সে আপনার থেকে মাসে 20 মিলিয়ন টাকার গুডস নিয়ে যাচ্ছেন। আরেকজন বললো যে আপনি আমাকে পুরো অফিসটা সাজাই দেন, আমার 1 মিলিয়ন টাকা খরচ হবে, আপনার থেকে আগামী 1 বছরে আমি 20 মিলিয়ন গুডস কিনবো। আপনি যার অফিসটা একদম সাজানো, তাকে যে প্রাইসে, কম প্রাইসে দিবেন, ও আরেকজন যার কাছে বিক্রি করার জন্য আপনাকে বিনিয়োগ করতে হচ্ছে, আপনি তার কাছে বেশি প্রাইস অ্যাড করবেন না? আপনার নর্মাল লজিক্যাল মাইন্ডে চিন্তা করেন, ক্রিটিক্যাল মাইন্ডে চিন্তা করেন। জি স্যার, সেটা তো অ্যাড করবোই। আমি বলছি যে প্রাইস এক হবে না, আমি তাকে একই প্রাইস অফার করব না। ওই প্রাইসের ভিতর ওটা থাকবে। আমি বলতে চাচ্ছি যে ওই প্রাইসের ভিতর ওই কস্টটা রিকভার করার একটা প্ল্যানিং থাকবে না আপনার? জি জি অবশ্যই। ওটা তো কাস্টমারকে ডিসক্লোজ করবেন না, বলবেন না, কিন্তু ওই প্রাইসিং এর ভিতর আপনার যে কস্টটা হবে, ওই কস্টটা আপনার কি থাকবে? আপনি যেটা অ্যাডভান্স দিবেন, সেই অ্যাডভান্সটা রিকভার করার জন্য আপনার একটা অ্যাড থাকবে না? জি জি অবশ্যই। তাহলে আপনি এই সেলসটাকে পুরোপুরি মার্কেটিং টিমের সেলস হিসেবে কেন আপনি ডিক্লেয়ার করে মার্কেটিং টিমকে আপনি কেন সেলস কমিশন দিবেন? যদি 20 মিলিয়ন পুরোটাকে যদি আপনি সেলস দেখান, তাহলে পুরোটার উপর যদি আপনার সেলসের উপর বেস করে যদি কোনো কোয়ার্টারলি ইনসেনটিভ থাকে, বোনাস থাকে, মার্কেটিং টিম ওরা পেয়ে যাচ্ছে না? জি স্যার। কিন্তু সেই সেলস প্রাইসের পিছনে তো আপনি একটা যেটা খরচ করছেন, সেটা কি করতেছেন, রিকভার করতেছেন। সুতরাং সেটাকে যদি আপনি সেলস এর ভিতর রিপোর্ট করে ফেলেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাই ফেলেন, তাহলে আপনার কোম্পানি যে কমিশনটা আপনি মার্কেটিং টিমকে দিবেন, সেটা বেশি হয়ে যাচ্ছে না? কোম্পানি লুজার হয়ে যাচ্ছে না? জি স্যার। সেজন্য সেটাকে কি করতে হবে, যত পার্সেন্ট আপনি অ্যাড করবেন সেটাকে সেপারেটলি কি করতে হবে, দেখাতে হবে। রেভিনিউ হিসেবে আমরা 4 মিলিয়ন না দেখাই, যত পার্সেন্ট 5%, 1/20 মানে 5%। ক্লিয়ারলি বুঝছেন জিনিসটা? এই সিচুয়েশনটা বুঝছেন? জি স্যার। লজিকটা বুঝছেন সবাই? ক্লিয়ারলি বুঝছেন? না বুঝলে আমি ফর এক্সাম্পলে যেতে পারতেছি না। আপনাকে কেউ না বুঝলে আবার বলেন, আমি আরেকবার রিপিট করব। ভাই আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, মনে করেন দুটো কাস্টমার, একজনের একটা ডেকোরেটেড অফিস আছে, সে বলতেছে আপনি আমাকে 20 মিলিয়ন টাকার কি দেন, আগামী 12 মাসে আপনার থেকে কিনবো। আরেকজন এসে বললো যে আমার তো কোনো অফিস নাই, আমি এখানে একটা অফিস একটা বিল্ডিং আছে, আমি এখনো এটা ডেকোরেশন করে নিই, আমার কাছে টাকা নাই, আপনি যদি আমাকে 1 মিলিয়ন টাকা দেন, আমি অফিসটাকে সাজাই, আপনার গুডস গুলো তুলি, র্যাকে তুলি, এরপর আমি বিক্রি করব। তো
অফার দিল যে যদি তুমি আমার থেকে আগামী 1 বছরে 20 মিলিয়ন টাকার গুডস কিনো, আমি তোমাকে যে 1 লাখ টাকা দিব, সে 1 লাখ টাকা আমি আর ফেরত দিব না, তোমার আমাকে ফেরত দিতে হবে না, মানে এটা তোমার হয়ে আমি খরচ করে দিচ্ছি। এখন আপনি এই যে দুটো ইন্ডিভিজুয়াল কাস্টমার্স, দুজনের কাছে আপনি যে নরমাল মার্কআপ করেন, যে প্রাইসিং করেন, যে আপনার কস্টে যে নরমাল র ম্যাটেরিয়ালস এর প্রাইস, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওভারহেড যে প্রাইসিং, ওই প্রাইসিং এর সাথে আপনি যে কাস্টমারকে 1 মিলিয়ন টাকা খরচ করে ওর অফিসটাকে রিনোভেশন করে ফেলছেন, ওই টাকাটাও প্রাইসিং এর সাথে আপনি কস্টের সাথে অ্যাড করবেন না? জি জি করব। তাহলে এটা আপনার নরমাল যে রেভিনিউ, সেই রেভিনিউর সাথে আপনি 1 মিলিয়ন যেটা কস্ট করছেন সেটা আপনি রিকভার করার জন্য এক্সট্রা প্রাইস অ্যাড করবেন না? করব, নাহলে তো আমার লস হবে। সেটাকে আপনাকে রেভিনিউ হিসেবে দেখানো যাবে না। যে কস্ট আপনি রিইনভার্স করবেন সেটাকে আপনি ইনিশিয়াল লেভেলে যে কস্টটা দিবেন সেটাকে খরচ হিসেবে চার্জ না করে সেটাকে অ্যাডভান্স হিসেবে অ্যাসেটে দেখাতে হবে, এবং সেই অ্যাসেটটাকে পরবর্তী সেলসের এগেইনস্টে অ্যামোর্টাইজ করতে হবে। ক্লিয়ারলি বুঝছেন? অ্যাডভান্সকে ক্রেডিট করতেছি, মানে অ্যাডভান্সকে এখানে অ্যামোর্টাইজ করতেছি 0.2 মিলিয়ন। এই যে বুঝছেন জিনিসটা? জি জি এখন বুঝছেন? ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা, এটা হলো যে লজিক। আর কোনো ফাইন্যান্সিং কম্পোনেন্ট, যেটা এবার পরীক্ষায় আপনাদের আসছে কোশ্চেনটা। একটু আগে আপনাদেরকে আমি বলছি, আপনি নরমাল একটা কাস্টমারকে হয়তো 30 ডেজ বা 80 ডেজ বা 90 ডেজ ক্রেডিট পিরিয়ড দেন। হঠাৎ করে একটা কাস্টমারকে আপনি 3 বছরের ক্রেডিট পিরিয়ড দিচ্ছেন। আপনার যদি কোনো থার্ড পার্টি, মানে আপনার সাথে কোনো রিলেশন যদি না থাকে, একদম ইন্ডিপেন্ডেন্ট দুজন কাস্টমার যদি হয়, আপনি যাকে 2 বছর বা 3 বছরের ক্রেডিট পিরিয়ড দিচ্ছেন, আপনি কি তার প্রাইসের সাথে, সেলস প্রাইসের সাথে আপনার ফাইন্যান্স কস্টটাকে অ্যাড করবেন না? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই করব স্যার। হ্যাঁ, জি জি করবেন না? অবশ্যই অ্যাড করব। এবং এটার কারণে আপনার ফাইন্যান্স ম্যানেজার একটা ওয়ার্কিং ক্যাপিটাল প্রেসারে পড়বে না? আপনার জি স্যার। জি স্যার। তাহলে আপনি জি স্যার। যদি এই পুরো সেলসটাকে আপনি যদি আপনার রেভিনিউ হিসেবে রিকগনাইজ করেন, তাহলে আপনার মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং টিম এক্সট্রা কি পেয়ে যাচ্ছে না? সেলস কমিশন বা সেগুলোর একটা পেয়ে যাচ্ছে না? আপনার যে এক্সট্রা প্রাইস ফাইন্যান্সিং এলিমেন্টের কারণে অ্যাড করছেন, সেটার উপর ওরা সেলস কমিশন পেয়ে যাচ্ছে না, যদি আপনি সেটাকে সেপারেটলি না দেখান? জি স্যার, সেলস ইনক্রিজ দেখাইলে আমার বেশি টাকা দিতে হবে, ইনসেনটিভ দিতে হবে। তো সেটা তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী জাস্টিফাইবেল না। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো কি করে? সমাজে সমতার বিধান করে, জাস্টিফিকেশন নিশ্চিত করে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করে, তাই না? কি বুঝছেন? সেজন্য ইনহেরেন্ট যে ফাইন্যান্সিং কস্ট থাকবে, সেটাকে ফাইন্যান্সিং কস্টটাকে আপনি রিইনভার্স করবেন সেই সেলস প্রাইস থেকে। আনইউজুয়াল কোন ক্রেডিট পিরিয়ড যদি দিয়ে থাকে, সেটার যে ইন্টারেস্ট চার্জটা, সেটাকে সেপারেটলি কি করতে হবে? রিকগনাইজ করতে হবে ওভার দা পিরিয়ড। ফর এক্সাম্পল, আপনি 3 বছর পরে এই কোশ্চেনটাতে দেখেন, এন্টার ইনটু এ কন্ট্রাক্ট উইথ এ কাস্টমার টু সেলস ইকুইপমেন্ট অন 31st December 2001, কন্ট্রোল অফ দি ইকুইপমেন্ট ট্রান্সফার টু দ্য কাস্টমার অন দ্যাট ডেট। মানে এটা এট এ পয়েন্ট অফ টাইম, আপনি যেদিনই বিক্রি করবেন সেদিনের রিস্ক এন্ড রিওয়ার্ড এবং কন্ট্রোলটা কি হয়ে যাচ্ছে? ট্রান্সফার হয়ে যাচ্ছে। দি প্রাইস অফ দি এস্টেটেড ইন দ্য কন্ট্রাক্ট 1 মিলিয়ন ইজ ডিউ 31 ডিসেম্বর 2003। সে বিক্রি করতেছে 31 ডিসেম্বর, সে টাকা পাবে 31 ডিসেম্বর 2003-এ। তাহলে 2-3 কয় বছরে? 2 বছরের একটা 2 বছর পরে পাচ্ছে না? 2 বছর পরে পাচ্ছে। মার্কেট রেট অফ ইন্টারেস্ট তার জন্য 10%। তাহলে এই যে 1 মিলিয়ন টাকা যেটা সেলস প্রাইস, আমি ধরে নিতে পারি যে এটার প্রেজেন্ট ভ্যালু 1 মিলিয়ন টাকাকে আমি 2 বছর পরে পাবো। এটার এখনকার প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। আপনাকে সেটা কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালু হিসাব করতে হবে। প্রেজেন্ট ভ্যালু হিসাব করে আপনি এটার প্রেজেন্ট ভ্যালু আসছে, আপনি যদি ক্যালকুলেটর আপনাদের সবার আছে, ক্যালকুলেটর দিয়ে আপনি ক্যালকুলেশন করে দেখেন। ক্যালকুলেশন হলো যে 1 মিলিয়ন মানে 10 লাখ ডিভাইডেড বাই 1.10
আগে আগে 1.10 হোল্ড দিব আবার 2 দিবেন, 2 দিয়ে সমান সমান দিবেন, সমান সমান সায়েন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে 10 লাখ বা আনসার দিবেন, শেষ। তাহলে বের হবে 8,26,446। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা ইজিলি ক্যালকুলেটরটা এখন হাতে নেন। আমি তো এখানে দেখাতে পারছি না, যদি ফিজিক্যাল ক্লাস হতো তবে দেখাতে পারতাম। সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নেন, হাতে নিয়ে লেখেন 1.10 হোল্ড দিব আবার 2। নিছেন কত বেরিয়েছে? 1.10 হোল্ড দিব আবার 2 কত বেরিয়েছে? কেউ একজন বলুন। 1.10 হোল্ড দিব আবার 2। পাওয়ার চিহ্নটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরে কোথায় জানেন তো? আপনারা কি সব সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন নাকি নরমাল ক্যালকুলেটর ইউজ করেন পরীক্ষায়? তো একটু আনসার দেন না। সায়েন্টিফিক স্যার 1.21 10 লাখকে 1.21 দ্বারা ভাগ করেন। আপনার মাইকে 10 লাখকে 1.21 দ্বারা ভাগ করেন, কত বেরিয়েছে? আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি 1 মিনিট। স্যার 8,26,446। এই যে 8,26,446 এটা হলো যে প্রেজেন্ট ভ্যালু, এটা হলো যে আপনার রেভিনিউ, এটা হলো যে আপনার কি রেভিনিউ। এই যে 10 লাখ থেকে 8,26,446 যে পার্থক্য, সেটা হলো যে আপনার ফাইন্যান্সিং এলিমেন্ট, আপনার ফাইন্যান্সিং ইনকাম হিসেবে সেপারেটলি দেখাতে হবে। তো সেটা আপনার অ্যামোর্টাইজেশন শিডিউল এর অনুযায়ী প্রথম বছর 8,26,446 টাকার উপর কত পার্সেন্ট? 10%, মানে 8,266 টাকা, 8,266 টাকা, সরি 82,644 টাকা। এটাকে আপনাকে কি করতে হবে? রেভিনিউ রিকগনিশন হিসেবে রিকগনিশন করতে হবে প্রথম বছরে। সেকেন্ড বছরে গিয়ে বাকিটা টোটাল 8,46,000 সাথে প্রথম বছরের এক বছর যাওয়ার পরে 82,000 আর পরের বছর 90,000, টোটাল এই তিনটা যোগ করলে টোটাল 1 মিলিয়ন টাকা। সর্বপ্রথম আপনি যেদিন সেল করবেন সেদিন রিসিভেবলস দেখাবেন 8,46,440, 8,26,446, 8,26,446 রেভিনিউ হিসেবে দেখালেন ফাইন্যান্সিংটাকে বাদ দিয়ে। এরপরে যখন 2002 সাল আসবে, এক বছর অতিবাহিত হবে, তখন আপনি এটার জন্য ফাইন্যান্স ইনকাম, এক বছরের ফাইন্যান্স ইনকাম কি করবেন? রিকগনাইজ করবেন। এটার উপর এক বছরের ফাইন্যান্স ইনকাম আসে 82,645 টাকা। এখন এই 8,46,446 যোগ 82,645 যে টাকাটা আসবে, সে দুটো যোগ করার পরে সেটার উপর আবার 10% দিলে যেটা আসবে সেটা হলো যে 90,909 টাকা। আপনারা একটু করে দেখেন, 8,26,446 যোগ 82,645 এই দুটো যোগ করলে যেটা আসবে সেটার উপর আবার 10% অ্যাপ্লাই করেন, 90,909 টাকা আসছে কিনা দেখেন। এটা হবে যে করার বছরের রেভিনিউ আসছে। জি স্যার, আসছে। তাহলে আপনার টোটাল রিসিভেবলস দেখাচ্ছে কত টাকা? রিসিভেবলস যদি টি চক করেন, টি চকে দেখাবে এখানে 46,000 টাকা, 4,26,000 টাকা ডেবিট, এখানে রিসিভেবলস 82,000 টাকা ডেবিট, এখানে রিসিভেবলস কত টাকা ডেবিট? 90,909 টাকা ডেবিট, টোটাল 1 মিলিয়ন টাকা ডেবিট। এরপর টাকাটা যখন আপনি পাবেন, রিয়েলাইজ করবেন, তখন ব্যাংক ডেবিট 1 লাখ, রিসিভেবলস 10 লাখ, রিসিভেবলস ক্রেডিট 10 লাখ। বুঝছেন জিনিসটা? এটা আবার পরীক্ষা আসছে, এটা পারলে আপনার 5 মার্কস। কেউ বুঝে না যে আছে ক্যালকুলেশনটা? স্যার সবগুলাই কি রিসিভেবল, মানে সেলস রিসিভেবল? আপনি একটা হলো যে ইন্টারেস্ট রিসিভেবলস, অ্যাকাউন্টস রিসিভেবলস, আর একটা হলো যে ইন্টারেস্ট রিসিভেবলস। আপনি যেহেতু আপনাকে আমি বলি, এটা তো যারা অ্যাকাউন্টস ইআরপি সফটওয়্যারে করছে, ইআরপি সফটওয়্যার একটা কাস্টমার, এই কাস্টমার এটা তোকে তো আপনি এই ম্যাপিং করতে হবে যে কাস্টমার হিসেবে, না এআরএ না? এআরএই করতে হবে। আপনি যদি এখন দুইটাকে দুই জায়গায় একবার দুই জায়গায় লেখেন তাহলে আপনার রিকনসিলিয়েশনে প্রবলেম হয়ে যাবে না? সেটা হবে। আপনি একটা আর এটা তো আপনার কন্ট্রোল অ্যাকাউন্টেও একটা গরমিল লেখা দিবে না? তো আপনি এই কারণে শুধুমাত্র পরীক্ষা রিসিভেবলস লিখবেন, এত কিছু অ্যাকাউন্টস রিসিভেবলস এটার দরকার নাই। কি বলছি বুঝেন নাই?
বুঝতে পারছি, কিন্তু স্যার পরের বছর যেইগুলা আমি ফাইন্যান্স ইনকাম হিসাবে দেখাবো সেইগুলা রিসিভেবল তো, মানে যদি জার্নালটা যদি এভাবে দেই যে আমি তো ইন্টারেস্ট জানি, আমি তো ইন্টারেস্ট জানি এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবলস বলে নাই, ইন্টারেস্ট রিসিভেবলস বলে নাই, শুধু কি বলছি? রিসিভেবল। তার কনফিউশন আছে কোনো? কোনো ভুল ধরার তো চান্স নাই, আছে? হ্যাঁ, সেটা পরীক্ষার খাতায় ভুল ধরার কোনো চান্স নাই। এটাই, এই কারণে আমি কেন রিসিভেবলস দিছি, কি বলছে বুঝছেন? বুঝতে পারছি। আর ইন প্র্যাকটিক্যাল লাইফ আপনাকে অ্যাকাউন্টস কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে না, কস্ট কনস্ট্যান্ট একটা কনসেপ্ট আছে না, আমরা তো আপনি তো যেহেতু আমরা আজকের ক্লাসটা ফ্রি রাখছি, আইএফআরএস 15 নিয়ে আলোচনা করছি, আসলে আমাদের উচিত ছিল IS 1 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আলোচনা করে ক্লাসটা শুরু করা। কি বলছি বুঝছেন? যদি আমি ওই ডিসকাশন গুলো করতাম তাহলে আপনি এই কোশ্চেনটা করতেন না। কি বলছি বুঝছেন? বুঝতে পারছি। মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কে কমপ্লাই করতে গিয়ে আপনার যদি ঝামেলা বেড়ে যায়, ওয়ার্কলোড বেড়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি কমপ্লাই করবেন না, তো আপনাকে তখন এক জায়গায় দেখালে হবে। কি বলছি বুঝেন নাই? তখন আপনাকে এটা অ্যাকাউন্ট রিসিভেবলস হিসেবে দেখালেও সমস্যা নাই। বুঝতে পারছি। আপনি যদি দুই জায়গায় দুটা অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে যদি দুটা লেজার খোলেন, একটাকে অ্যাজ এ ট্রেড অ্যাকাউন্ট রিসিভেবল ট্রেড রিসিভেবলস হিসেবে আর একটাকে নন ট্রেড রিসিভেবলস এ দেখান, একই দুইবার হয়ে যাবে না? তখন আপনি ওই থেকে টাকা যখন পাবেন, এই টাকাটা ম্যাপিং করাটা, এন্ট্রি দেওয়াটা যারা কোশ্চেনটা ছিল স্যার এরকম যে রিসিভেবল তো আমি ওনার কাছ থেকেই পাবো, যার কাছে সেলস করছি তার কাছ থেকেই আমি টাকাটা ধীরে ধীরে রিকগনাইজ মানে করবো আর কি, রিয়েলাইজ করব। কিন্তু মানে ব্যালেন্স শিটে যে আমি দুইটা আইটেম দেখাবো, দুইটাই তো আমার মানে আলাদা আলাদা দেখাইতে হবে নাকি? আমি বললাম যে দেখানোটা অত বেশি ইম্পর্টেন্ট না এখানে, কারণ এটা দেখাতে গিয়ে যে জটিলতাগুলো এরাইজ হবে সেটা থেকে এক জায়গায় দেখানোটা বেটার। অ্যাকাউন্ট রিসিভেবলস বড় অ্যামাউন্টটা কোথায়? বড় অ্যামাউন্টটা কোথায়? সেলসে না? সেলস, হ্যাঁ। ও আমি ওখানে দেখা দিব। পুরা মানে প্রত্যেক বছর সেলস এর সাথে সেলস এর অ্যাকাউন্টস রিসিভেবল সাথে ওই ইন্টারেস্ট অ্যামাউন্ট গুলো যোগ করতে থাকবে, যোগ করে আমি ওটা ওখানে দেখা দিব। এবং কেন দেখাবো সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনলাইনে, এই যে কস্ট কনস্ট্যান্ট, বেনিফিট, কন্ট্রোল, অনেকগুলো বিষয় এখানে থাকবে। কি বলছে বুঝছেন? বুঝতে পারছি। এটা যখন আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করব, IS 1 করব, এগুলো কখন আমি নেট অফ করতে পারবো, কখন সেপারেটলি দেখাতে হবে, কখন আমি যোগ করে দেখাতে পারবো, কখন অফসেট করতে পারবো। কি বলছে বুঝছেন? বুঝতেছি। মনে করেন ইনকাম ট্যাক্স অ্যাসেট এবং ইনকাম ট্যাক্স লায়াবিলিটি দুটোকে নেট করে আমার যদি অ্যাসেট সেটটা বড় হয় তখন আমরা অ্যাসেট দেখাই না? দেখাই। এই জাতীয় বিষয় কতগুলো জিনিস থাকে যেগুলো আমরা একটু আলোচনা করব পরে। ঠিক আছে স্যার, ওকে। আমরা এই ম্যাথটা বুঝা গেছে? ক্লিয়ারলি বুঝা গেছে? আন্ডারস্টুড স্যার। ওকে ওকে, এটা এবারে পরীক্ষা কিন্তু আসছে। এবার পরীক্ষা এই কোশ্চেনটা আসছে, একটু পড়ে দেখি, সলিউশনটা আমি এখন ডিসকাস করবো আর কি। স্যার এই কোশ্চেন গুলো তো এখনো ওয়েবসাইটে দেখি নাই, মানে অ্যাভেলেবল না। এটা আসলে আমি তো ওই এটা যদিও আমাদের দুঃখজনক, সাথে সাথে দিয়ে দেওয়া উচিত। সেটাই দিলে একটু ভালো হয়। আমাদের প্রতি ওদের ভালোবাসা কেমন সেটা এইগুলো দিয়ে প্রমাণ হয় আর কি। কি বলছি বুঝছেন? বুঝতে পারছি স্যার। আমাকে সে কতটা কেয়ার করতেছে, কতটা কদর করতেছে, এগুলোর মাধ্যমে প্রমাণ হয়। ওকে স্যার, ঠিক আছে। মানে আমিও আপনাদের দলে হয়ে কথা একটা বলতেছি আর কি। আচ্ছা দেখেন, এখানে একটা দেখেন, BD Power sold a generator which was manufactured to a customer's specification for BDT 1.6 million on an interest-free credit basis. দেখেন, the battery was delivered to the customer on 1st July 2023 and customer initially paid a deposit of 4 million on that date. The remaining balance will be paid on 30 June 2025. তাহলে আমি বিক্রি করতেছি 2023 জুলাইয়ের, তাহলে 2024-এ 1 বছর, আর 25-এ গিয়ে 2 বছর, তাহলে 2 বছর পরে টাকা পাচ্ছি কত? ব্যালেন্সিং। তাহলে টোটাল আমি ওর কাছে বিক্রি করছি 16 লাখ টাকা। 16 লাখ টাকার ভিতর 4 লাখ টাকা ইনিশিয়ালি পেয়ে যাচ্ছে, তাহলে বাকি 12 লাখ টাকা পাচ্ছি কখন? 2 বছর পরে। ডিসকাউন্ট রেট আছে কত পার্সেন্ট? 7%।
এখন এই ডিসকাউন্ট রেট প্রেজেন্ট ভ্যালু হিসাব হবে কত টাকার উপর? 16 লাখ টাকার উপর নাকি 12 লাখ টাকার উপর? 12 লাখ টাকার উপর। 12 লাখ টাকার উপর প্রেজেন্ট ভ্যালু 7% কত টাকা আসে? কেউ ক্যালকুলেশন করেন তো। কত টাকা আসে? 10,48,000 কত? 10,48,1264 10 লক্ষ 48,1264 মানে 65 আর কি। 1260। এটার সাথে 4 লাখ যোগ করেন কত কত হয়? 14 লাখ 48,000। 14,48,1264 14 লক্ষ এখান থেকে আবার 16 লাখ বিয়োগ করেন কত হয়? এখান থেকে কি করবো ভাই? 16 লাখ 16 লাখ যদি বিয়োগ করে 16 লাখ থেকে যদি 14 লাখ পার্থক্য করি কত হয়? 1 লাখ কত হাজার? 1,52,000 সামথিং না? জি 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 1,52,000 টাকা হলো যে আমার ফাইন্যান্সিং এলিমেন্ট। কি বলছে বুঝছেন? তাহলে আমি এখানকার কোশ্চেনটা আমি কোন ডেটে সলভ করতেছি? সেটা যদি হয় আমার 24 জুনে যদি হয়, তাহলে আমাকে সর্বপ্রথম এই 1 জুলাই তারিখে যে জার্নালটা হবে, সে জার্নালটা হবে আমার রেভিনিউ কি হবে? ক্রেডিট হবে কত লাখ? 14 লাখ 48,000 সামথিং রেভিনিউ ক্রেডিট। ব্যাংক ডেবিট 4 লাখ। বাকি যেটা পার্থক্য সেটা হবে অ্যাকাউন্ট রিসিভেবলস। অ্যাকাউন্ট রিসিভেবল জি। কি বলছে বুঝছেন? আবার 30 জুনে এসে আমি 1 বছরের ফাইন্যান্স ইনকাম 10,48,000 সামথিং এর উপর 7% কত টাকা আসে? আপনার 10 লাখ যেটা 48,000 আসছে সেটার উপর 7% কত টাকা আসে? কত টাকা আসে? 73,000 আচ্ছা যেটা আসলো সেটাকে আমি অ্যাকাউন্ট রিসিভেবলস ডেবিট করব, ফাইন্যান্স ইনকাম ক্রেডিট করব। ক্লিয়ার? ক্লিয়ার। মানে ওই জিনিসটা ফাইন্যান্স ইনকাম হিসেবে দেখাবো আর কি। ফাইন্যান্স ইনকাম হিসেবে দেখাবো। এটার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল টাইড আপ করছে কে? আপনার সিএফও না? সেটার জন্য সে বড় করছে না? তো সেই ইনকামটাও তার খরচটা তার যে পারফরম্যান্স, সিএফওর পারফরম্যান্স কি? ইন্টারেস্ট এক্সপেন্স কমানো না পারফরম্যান্স? অবশ্যই। তাহলে আপনি যদি ওখানে ইনকাম হিসেবে দেখান তো তার টোটাল নেট ইন্টারেস্ট এক্সপেন্সটা কমে যাবে না? নেট এক্সপেন্স কমবে জি ভাই, কমবে। তাহলে এটাই তো জাস্টিফায়েবল হবে। জি জি। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কিভাবে, যদি পরীক্ষায় আপনার কাছে থিওরিক্যাল কোশ্চেন আসে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এনশিওর জাস্টিফিকেশন, সমতা, এগুলা এনশিওর করে। বিভিন্ন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আলোকে আলোচনা করো এক্সাম্পল দিয়ে। সমাজে এখন মনে করেন আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে, আমরা এখন সমতার কথা বলি, সাম্যের কথা বলি, অনেক কথা বলি। এখন এই সাম্য সমতা এত কিছুর জন্য বৈষম্য বিরোধী বলি। এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কিভাবে এনশিওর করে ব্যাখ্যা করে আসলো। আমি যে এক্সাম্পলটা বললাম এটা দিয়ে কি আপনি পারবেন না? কি বলছে বুঝছেন? জি জি। থিওরি পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর এই জাতীয় ডিসকাশন গুলো থেকে থিওরি পার্টটা কি করবেন, কিভাবে লিখবেন, কি কনসেপ্টে যাচ্ছি কথা বলতেছি সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। তাহলে থিওরিটা খুব মানে ভালো হবে, ক্রিয়েটিভ আলোচনা হবে এক্সাম্পল সহ। তাহলে আমাদের ইয়ার কোশ্চেনটা এইবারের পরীক্ষার যেটা আসলো সেটা আমরা আলোচনা করে ফেললাম রেভিনিউ থেকে। ক্লিয়ার সবাই? জি। আমরা পরেরটাতে যাই। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস দেখা যাচ্ছে। শুধু একজন কথা বলতেছি, অন্যরা কেউ কথা বলে না। আমি ডিস্টার্ব করি একটু, সবাই ঘুমে টুমে যাচ্ছে কিনা দেখি। স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, 42। অনেকে বোর হয়ে গেছে নাকি? না স্যার বোরিং আছে স্যার। লাগতেছে আপনাদের কাছে? কি স্যার boring দেখা লাগতেছে? যাচ্ছে। না স্যার, মোটেও বোরিং না, ঠিক আছে। হ্যাঁ, আমি কি ঠিক আছে। বেশি স্লো আগাচ্ছি নাকি বেশি দ্রুত আগাচ্ছি? আপনাদের কাছে কি মনে হচ্ছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় যাই। দেখেন, একটু আগে আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম। একটা হলো যে কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ, আর একটা হলো যে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন। আচ্ছা, রিয়েল এস্টেট কোম্পানি যখন বিল্ডিং বানায়
ওই বিল্ডিংটাকে সে অনেকের কাছে বিক্রি করে না, অনেকগুলো কাস্টমারের কাছে বিক্রি করে না? জি স্যার। করে। আচ্ছা, আর পদ্মা সেতু যে যারা চাইনিজ কোম্পানি বা যারা পদ্মা সেতুটা কনস্ট্রাক্ট করছে, ওরা কি চাইলে এই সেতুটা মানে কনস্ট্রাক্ট করে ইন্ডিয়ার কাছে বিক্রি করতে পারবে? না, পারবে না। আমেরিকার কাছে পারবে? না না, পারবে না। সে চাইলে একটা ফিলার বা একটা, এটাকে কি বলে, আমরা তো এক সময় টিভিতে প্রতিদিন দেখতাম, আজকে একটা কি 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 হয়েছে, এতটা ফিলার হয়েছে, এতটা ফিলার হয়েছে, একসময় দেখতাম না? দেখতাম কিনা? জি জি স্যার। আচ্ছা, এই যে পদ্মা সেতু যারা কনস্ট্রাক্ট করছে, যারা কনস্ট্রাকশনের কাজ করছে, তারা তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের রেভিনিউটা কি একদম যেদিন পদ্মা সেতুটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করছে সেদিনই রিকুয়েশন করছে, নাকি প্রতি বছর বছর রিকুয়েশন করছে? আপনাদের কাছে কি মনে হয়? বছর বছর প্রতি বছর বছর করবে। প্রতি বছর বছর করবে। আর রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিংটা 2-3 বছর পর্যন্ত বানাচ্ছে, 2-3 বছর গিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করতেছে। রিয়েল এস্টেট কোম্পানি কখন রেভিনিউ রিকুয়েশন করবে? যখন Like সেলস একটা flat যখন বিক্রি হবে তখন। যখন বিক্রি হবে তখন রেভিনিউ রিকুয়েশন করবে না। কারণ যখন যখন asset বিক্রি transfer হবে, হবে। অনেক সময় বিক্রিটা এখনো পর্যন্ত জমি কিনছে, ফাইলিং এর কাজও করে নাই, তখনও বিক্রি হতে পারে, হতে পারে না? হতে পারে। হ্যাঁ, যখন ফাইলিং জি এর স্যার, কাজ স্যার, হয় পারে নাই, স্যার। বিক্রি হতে পারে কিনা? জি স্যার, পারে স্যার। রেজিস্ট্রেশন করলে তখন রিকুয়েশন হবে না স্যার, হবে না। তাহলে দুটো কনস্ট্রাকশন, দুটো মিস্ত্রি দিয়ে খোঁড়াখুড়ি কাজ করে, এই ইঞ্জিনিয়াররা কাজ করে, দুটোই কনস্ট্রাকশনের কাজ। একটা রেভিনিউ রিকগনিশন করবে সে প্রতি বছর বছর যতটুকু কাজ করতেছে ততটুকু রেভিনিউ রিকগনিশন করবে। আবার আরেকজন রেভিনিউ রিকগনিশন করবে যখন হ্যান্ডওভার অথবা রেজিস্ট্রেশন, হুইচ ওয়ান ইজ জি আর্লিয়ার, স্যার। ওই স্টেজে গিয়ে রেভিনিউ রিকগনিশন করবে রিয়েল এস্টেট কোম্পানি। দুটোই কনস্ট্রাকশন, দুটোর ক্ষেত্রে রেভিনিউ রিকগনিশন দুই রকম কেন? কেউ একজন উত্তর দিতে পারবেন? আমরা এই স্লাইডটাতে থাকি না থাকি, অন্য স্লাইডে চলে যাই। কেউ একজন উত্তর দিতে পারবেন? স্যার, যে পার্টি, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে জি, জি। পার্টি পদ্মা সেতু করেছে তার একটা রেসপন্সিবিলিটি আছে, অথবা তার ইনভেস্টমেন্ট যে পরিমাণ আছে সেখানে লোনের ইয়া থাকতে পারে। না, আর ইরিলেভেন্ট, আপনি আর বলিয়েন না, আপনার কথাগুলো স্যার, একদম ইরিলেভেন্ট। অন্য স্যার একজন এটা বলুন। হচ্ছে, স্যার এটা হচ্ছে ডিপেন্ড অন কন্ট্রাক্ট স্যার। আচ্ছা, ইরিলেভেন্ট। কথা হলো যে কনস্ট্রাক্ট করতেছে সে এটা যে কাস্টমারের হয়ে করতেছে তার কাছে ছাড়া অন্য কোথাও সেটাকে সে বিক্রি করতে পারবে কিনা, অল্টারনেট কোনো ইউজ আছে কিনা। যেমন রিয়েল এস্টেট কোম্পানি, আপনি একজনের কাছে সেল করলো, সে একটা ইনস্টলমেন্টের টাকা দিয়ে পরবর্তী ইনস্টলমেন্টের টাকাগুলো সে কন্টিনিউ করলো না, তাহলে সে এই প্ল্যাটটা অন্য একজন কাস্টমারের কাছে বিক্রি করতে পারবে না? পারবে পারবে। হ্যাঁ, পারবে স্যার। পারবে। তাহলে ওই প্ল্যাটটার কি আছে, অল্টারনেট ইউজ আছে, ওই কাস্টমার ছাড়াও অন্য কাস্টমারের কাছে সে বিক্রি করতে পারবে। কিন্তু পদ্মা সেতু যে কনস্ট্রাকশন করতেছে, বাংলাদেশ সরকার যদি ওকে পেমেন্ট না করে, সেটাকে সে অন্য কোনো সরকারের কাছে সে এটা বিক্রি করতে পারবে? পারবে না। তাহলে এটার প্রতি মানে যে কনস্ট্রাকশন করতেছে তার কোনো অল্টারনেট কোনো কি নাই, ইউজ করার কোনো সুযোগ নাই। নাই। ওই কনস্ট্রাকশনটা যার হয়ে করতেছে, যতটুকু কাজ করতেছে সেটার ওনার ওই কাস্টমার হয়ে যায়। মানে সে যদি আমার এখানে একটা ফিলার নির্মাণ করে, চাইনিজ কোম্পানি পদ্মা সেতুর একটা ফিলার নির্মাণ করলো, এই একটা ফিলারের ওনারশিপ কে মালিক হয়ে যায়? বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্ট হয়ে যায়। তাহলে ওনারশিপটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, কাজ কমপ্লিট হওয়ার পর্যন্ত কি হতে পারে না, ওয়েট করতে পারে না। হয় না। কি বলছে বুঝছেন? জি তাহলে এখানে জি স্যার, জি স্যার। মূল কনসেপ্টটা বুঝছেন? কোন লোন ফাইন্যান্স এগুলো মূল কথা না, মূল কথাটা কি বলছে বুঝছেন? জি অল্টারনেট ইউজ কি বলছে বুঝছেন? জি জি রাইট টু পেমেন্ট, কন্ট্রোল, কাস্টমার কন্ট্রোল করে। কারণ যে ফিলারটা এখানে বসাইছে সেই ফিলারটার কি চাইনিজ সরকার কন্ট্রোল করবে নাকি বাংলাদেশ সরকারই কন্ট্রোল করবে? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারই করবে। কিন্তু আমাকে একটা রিয়েল এস্টেট কোম্পানি যতক্ষণ পর্যন্ত আমাকে
হ্যান্ড ওভার ফ্ল্যাটের চাবি বুঝে দিবে না অথবা রেজিস্ট্রেশন করে দিবে না, ততক্ষণ পর্যন্ত ওটার রেসপন্সিবিলিটি কার, ওটার কন্ট্রোল কার হাতে থাকে? ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানি। তাহলে এখানে কন্ট্রোলটাও একটা মেইন। তারপরে জি স্যার। আর ফর এক্সাম্পল আমি পদ্মা সেতু যখন আমি করে ফেলছি, আমি এখনো লাইট লাগাই নাই, বাইরে কোনো গাড়া টাড়ার আরো কিছু কাজ বাকি আছে, তাইলে তো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর গাড়িটা যদি আগের প্রধানমন্ত্রীর গাড়িটা যদি চাইতো, ওইসব কাজ শেষ হওয়ার পরে তার গাড়ি নিয়ে যেতে পারতো না? পারতো পারতো কিনা? পদ্মা সেতুর উপর দিয়ে যেতে পারতো নাকি সাইন্স কোম্পানির অনুমতি লাগতো? পারতো যাইতে পারতো। যেতে পারতো। তাহলে যতটুকু কাজ হচ্ছে সে কাজের প্রতি কাস্টমারের একটা কন্ট্রোল বা কাস্টমার সেটার যদি কোনো বেনিফিট পাওয়া যায়, সে বেনিফিটটা কনজিউম সেই সিমিলটেনিয়াসলি করতে পারবে। কি বলছে বুঝছেন? কাস্টমার এখানে তো বাংলাদেশ গভর্নমেন্ট একটা কাস্টমার না চাইনিজ কোম্পানির? জি। তাহলে সেই যতটুকু কাজ করবে তার একটা মানে রিসিভ করে ফেলবে এবং চাইলে সেটার বেনিফিটটাও সে কনজিউম করতে পারবে যদি কনজিউম করা যায়। এবং যেটা কনস্ট্রাকশন করতেছে সেটার উপরও কন্ট্রোল থাকবে কার? কাস্টমারের। এবং যে পার্টি এটা কনস্ট্রাক্ট করতেছে, ডেভেলপ করতেছে, সে ওই অ্যাসেটের কোনো অল্টারনেট ইউজ করতে পারবে না, অন্য কোথাও কারো কাছে বিক্রি করতে পারবে না। ওরকম যদি হয় তাহলে এটা ওভার দা পিরিয়ডে রেভিনিউ রিকগনিশন হবে। ওভার দা পিরিয়ড মানে যতটুকু কাজ কমপ্লিট হবে প্রতি বছর 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 ততটুকু কি হবে? রেভিনিউ রিকগনিশন করতে হবে। এটা রেজিস্ট্রেশন অথবা হ্যান্ড ওভারের জন্য অথবা পুরোপুরি কাজ শেষ হওয়ার জন্য ওয়েট করতে হবে না। কিন্তু রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে যেহেতু রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার হচ্ছে না, অল্টারনেট ইউজ আছে, সেজন্য এটা হ্যান্ড ওভার অথবা রেজিস্ট্রেশন পর্যন্ত কি করতে হবে? ওয়েট করতে হবে। সবাই বুঝছেন জিনিসটা কেন কোন পয়েন্টে রেভিনিউ রিকগনিশন একটা এট এ পয়েন্ট অফ টাইম হচ্ছে এবং একটা ক্ষেত্রে ওভার দা পিরিয়ডে হচ্ছে? ক্লিয়ারলি বুঝছেন? ভাইয়া আমি জি যদি বলেন। বলি একটু সময়টা, সেটা হচ্ছে অল্টারনেটিভ ইউজ যদি থাকে তাহলে হচ্ছে যে কন্ট্রোল না ট্রান্সফার বা অ্যাসেটটা ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত আমি ওই যে রেভিনিউ হিসেবে রেভিনিউ রিকগনাইজ রিকগনিশন করতে করবো পারবো না, না। করতে হ্যাঁ, পারবে না। যদি অল্টারনেটিভ ইউজ না থাকে কন্ট্রোল অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে, তখন আমি রেভিনিউ রিকগনাইজ করবো ওভার দ্য পিরিয়ড, বছর কি ওভার বছর, দা তাই তো? পিরিয়ড। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এই ওয়ার্ড অল্টারনেট ইউজ এটা এখানকার হেড ওয়ার্ড, এখানকার মূল ওভার দা পিরিয়ড এবং এট এ পয়েন্ট অফ টাইমে পার্থক্য করার হেড ওয়ার্ড এখানে মেইন শব্দ কোনটা? অল্টারনেটিভ ইউজ। অল্টারনেট ইউজ এবং কন্ট্রোলটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবং যতটুকু কাজ করছে ততটুকু পার্সিয়াল পার্সিয়াল পেমেন্ট পাওয়ার অধিকার। ঠিক আছে না? মনে করেন চাইনিজ কোম্পানি 5টা 7টা 10টা ফিলার কনস্ট্রাক্ট করার পরে সে চলে গেল, বা আমরা তার সাথে কন্ট্রাক্টর ইয়া করে ফেললাম, বাতিল করে দিলাম, তাহলে ওকে ওই পেমেন্টটা দিতে হবে না বাংলাদেশ গভর্নমেন্টকে যতটুকু কাজ করছে বেসড অন ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস কমপ্লিশন সার্টিফিকেটের উপর বেস করে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে ওটার উপর বেস করে ওকে আমাকে পেমেন্ট করতে হবে না? জি করতে হবে জি কিনা? স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা ওকে ওভার দা পিরিয়ডে রেভিনিউ রিকগনিশন করতে পারবো। এখন এই যে একটা পদ্মা সেতু, এটা 30,000 কোটি টাকার একটা প্রজেক্ট বা চাইনিজ কোম্পানির সাথে যে কাজ, সে কাজের জন্য হয়তো বা চাইনিজ কোম্পানি পাইছে 10,000 কোটি টাকা বা 15,000 কোটি টাকা, হয়তো বা নদী শাসন, আদার্স আরো পুনর্বাসন, লোকদেরকে পুনর্বাসন, ওটা সেটা আরো অন্যান্য পারপাসে এই 30,000 কোটি টাকার ভিতর তো অনেক অনেক কিছু জড়িত। শুধুমাত্র ফিলার এবং উপরের ব্রিজটা না, নদী শাসনের বিষয়টাও আছে না, মানুষকে পুনর্বাসন করছে যে সেগুলোর খরচও আছে, আবার কানেক্টিং রোড করছে যে সেগুলোর খরচও আছে না 30,000 কোটি টাকার ভিতর? জি স্যার। এই যে চাইনিজ কোম্পানি যারা এটা ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম ওদেরকে মেইন সেতুর যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ করতে সেই 15,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা যে কন্ট্রাক্ট, এই যে একটা খরচ, সে প্রথম বছর কাজ করার পরে সে কত টাকা রেভিনিউ রিকগনিশন করবে, সেটার বেসিসটা কি হবে? কি বলছে বুঝছেন? এক্ষেত্রে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আপনাকে দুইটা মেথড দিচ্ছে। একটা মেথড হচ্ছে ইনপুট মেথড আর একটা মেথড হচ্ছে আউটপুট মেথড। বুঝতে পারছেন? একটা হচ্ছে ইনপুট মেথড, একটা হচ্ছে আউটপুট মেথড। ইনপুট মেথড বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল ওদের আমাদের থেকে 15,000 কোটি টাকার ওরা প্রাইস চার্জ করবে,
বাট ওদের ইন্টারনালি এটার খরচ হবে ফর এক্সাম্পল 12,000 কোটি টাকা ফর এক্সাম্পল। তাহলে ওদের খরচ হবে কত হাজার? 12,000 কোটি টাকা। তাহলে এটা ওদের একটা কস্ট না, ওদের জন্য এস্টিমেটেড কস্ট না? ওই কস্টের ভিতর ওরা প্রথম বছর 4,000 কোটি টাকা কি করে ফেলছে, খরচ করে ফেলছে। তাহলে ওরা 33.33% রেভিনিউ রিকগনিশন করে ফেলবে। কেন? 1/3 ওরা খরচ করে ফেলছে না 4,000। জি স্যার। হ্যাঁ, টোটাল এস্টিমেটেড জি স্যার। বাজেট কস্ট কত? 12,000 কোটি। অলরেডি প্রথম বছরে 4,000 কোটি টাকা খরচ করে ফেলছে। তাহলে সে রেভিনিউ রিকগনিশন 15,000 কোটি টাকার উপর 33.33% কি করবে? রেভিনিউ রিকগনিশন করে ফেলবে। এটা একটা মেথড হতে পারে কস্ট ইনকাম, এটা ইনপুট মেথড। লেবার আওয়ার এটাও একটা মেথড হতে পারে, যেটাতে যে কাজটা যদি লেবার ইন্টেন্সিভ কাজ হয়, মেশিন ইন্টেন্সিভ কাজ হয়, কস্ট স্পেসিফিক কাজ হয়, এইসব এলিমেন্টের উপর বেস করে, এইসব ইনপুটের উপর বেস করে রেভিনিউ রিকগনিশন করা যাবে। সেটাকে বলা হয় ইনপুট মেথড। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার? জি স্যার। আরেকটা হচ্ছে আউটপুট মেথড। আউটপুট মেথড বলতে বোঝাচ্ছে যে ফর এক্সাম্পল সার্ভেয়র দিয়ে আপনি প্রথম বছর কাজ করলেন, সার্ভেয়র এসে বললো যে আপনার কাজের 25% কমপ্লিট হয়েছে, তাহলে আপনি 15,000 কোটি টাকার 25% রেভিনিউ রিকগনিশন করবেন। অথবা মাইলস্টোন রিচড। মাইলস্টোন রিচ বলতে বোঝাচ্ছে যে এগুলোকে কি বলা হতো, এই পদ্মা সেতুর প্রতিটা ফিলারকে কি গাড়ার কি বলা হতো না? ফিলার আর কতগুলো গাড়ার আর ফিলার, এগুলো না বলা হয়? জি স্যার। ফর এক্সাম্পল পদ্মা সেতুতে টোটাল কতটা ফিলার আছে? এগুলো তো আমি মুখস্থ নাই। কতটা ফিলার আছে? কেউ কারো মুখস্থ আছে? আচ্ছা যাও, মুখস্থ থাকার দরকার নাই। ফর এক্সাম্পল 100টা ফিলার আছে। 100টা ফিলারের উপর তার 25 ফিলার্স হয়ে গেছে, তাহলে কত? মনে করেন একটা কোম্পানির 100টা ফিলার কনস্ট্রাকশন করাটাই হলো তার রেসপন্সিবিলিটি। 100টা ফিলারের ভিতর সে 25 ফিলার সেই কনস্ট্রাক্ট করে ফেলছে, তাহলে তার রেভিনিউ রিকগনিশন কত পার্সেন্ট করবে? সেই 25%। 25% সে করে ফেলবে মাইলস্টোন রিচের উপর বেস করে। ইউনিট ডেলিভার, এগুলো হলো কি মেথড? আউটপুট মেথড। কি বলছি বুঝছেন? ক্লিয়ার? ইনপুট মেথড এবং আউটপুট মেথডটা পার্থক্যটা বুঝছেন? এই মেথডগুলো কখন? যখন আপনি ওভার দা পিরিয়ডে, মানে যতটুকু কাজ হবে এই 2-3 বছরের ভিতর, এই বছর এতটুকু কাজ হচ্ছে, এই বছর এতটুকু রেভিনিউ রিকগনিশন, পরের বছর বাকি অংশ কাজ হচ্ছে, পরের বছর বাকিটুকু, এর পরের বছর 100% হয়েছে, তাহলে বাকি ব্যালেন্সিং, বাকি যেটা বাকি থাকবে সেটা আমরা রেভিনিউ রিকগনিশন করব। এই যে রেভিনিউ রিকগনিশন করব, সেটা দুটা মেথড, একটা হলো যে ইনপুট মেথড, একটা হলো আউটপুট মেথড। ইনপুট মেথড গুলো কি এবং আউটপুট মেথড গুলো কি আমরা একটু আলোচনা করলাম। আমরা এক্সাম্পল যাওয়ার আগে এতটুকু কি আমরা বুঝছি? জি স্যার। আর যেটা আমরা এট এ পয়েন্ট অফ টাইম করব, সেটা যত টাকা খরচ হবে সে টাকাটাকে আমরা ইনভেন্টরি হিসেবে কি করব? ইনভেন্টরি হিসেবে রেকর্ড করব। ডব্লিউআইপি তে ইনভেন্টরি হিসেবে কি করব? রেকর্ড করব। এটা যেদিন হ্যান্ড ওভারের জন্য রেডি হয়ে যাবে সেটা এফজি তে নিয়ে যাব, এফজি থেকে সেটা সেল করে দিয়ে কস্ট অফ গুডস সোল্ড চার্জ করে দিব পুরোটা, আর রেভিনিউ হিসেবে পুরো সেলস প্রাইসটা 1 বছর নিব। এই কারণে দেখবেন যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর অ্যাকাউন্টসে এই বছর যদি কোনো একটা অ্যাপার্টমেন্ট বা কোনো একটা বিল্ডিং সে যদি হ্যান্ড ওভার না করে, ওই বছর তার রেভিনিউ 0। আর যে বছর হ্যান্ড ওভার করে কস্ট অফ গুডস সোল্ড 0। হয় না এরকম? জি স্যার। বুঝছেন? সবাই ক্লোজিং বুঝছেন? ইনভেন্টরি বুঝছেন? হিসেবে পড়ে থাকে না? হ্যাঁ? জি স্যার। মানে ক্লোজিং ইনভেন্টরি হিসেবে পড়ে থাকে সেল করার হ্যাঁ, পরে। ইনভেন্টরি হিসেবে পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা। সবাই বুঝছেন জিনিসটা? আচ্ছা, এখন এখানে একটা এক্সাম্পল দেখি। Piscaton has entered into a sales contract for the construction of an asset with a customer whereby the customer pays initial deposit. The deposit is refundable only if Piscaton fails to compensate the construction of the asset. Achha. The remainder is payable on the delivery of the asset. If the customer default on contract prior to the completion, Piscaton has right to retain the deposit. The managing director believes that as completion of the asset is performed over time, revenue should be recognized accordingly.
he has pursued the accountant to include the deposit and the percentage of the remaining balance of for construction work in revenue to date. এখন এটার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী এই যে এটাকে জাস্টিফাই করেন। দেখেন এখানে যেটা সলিউশন আমরা ডিসকাশন করার চেষ্টা করছি, at the inception of the contract discussion must enter whether its promises to contract the asset is performance obligation is satisfied over the time. Only has right during the production of the asset over the initial deposit phase. They have no enforceable right to the remaining balance as construction taken places. Therefore, they would not be able to receive payment for works performed to date. Additionally, সেখানে বোঝাতে চাচ্ছে যে সেই একটা নির্দিষ্ট ডেডলাইনের ভিতর কাজটা কমপ্লিট করবে এরকম একটা কমিটমেন্ট দিয়ে সে একটা কাজ করতেছে, একটা এগ্রিমেন্টে পৌঁছেছে, এবং এটার জন্য কাস্টমার তাকে একটা ইনিশিয়াল ডিপোজিট দিছে, এবং ডিপোজিটটা সে যদি ফেল করে তাহলে সেটা রিফান্ড করে দিতে হবে, কাস্টমারকে টাকাটা দিতে হবে যদি কাজটা সে ওর ডেটের ভিতর। তাহলে আপনি দেখেন যে টাকাটা সে পাইছে, যে পেমেন্টটা সে রিসিভ করে ফেলছে, ওই টাকার উপর কিন্তু তার কি হয় নাই, কিন্তু আপনার পদ্মা সেতুর কাজের জন্য যতটুকু টাকা মানে সাইন্স কোম্পানি যতটুকু কাজ করছে ততটুকু কাজের টাকা যদি আমি ওকে দিয়ে দিই, ওই টাকাটা কিন্তু ও আমাকে আর রিফান্ড দিতে বাধ্য না। কিন্তু এখানে সে যদি ও ডেডলাইনের ভিতর কাজটা কমপ্লিট না করে তাহলে ওই টাকাটা সে ফেরত নিয়ে যাবে, কাস্টমার আমার থেকে ফেরত নিয়ে যাবে। মানে এখানে তার কাছে ও ডেডলাইনটা, ও ডেটটা ইম্পর্টেন্ট, কতটুকু কাজ কমপ্লিট করছে সেটা ইম্পর্টেন্ট না। ক্লিয়ারলি বুঝছেন? মানে সে যদি ও ডেডলাইন মিট করতে পারে তাহলে রেভিনিউটা রিকগনিশন করতে পারবে, না হলে পারবে না। তাহলে এখানে এট এ পয়েন্ট অফ টাইম রিস্ক এন্ড রিওয়ার্ড কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ওভার দ্য পিরিয়ডে ট্রান্সফার হচ্ছে না। তাহলে ওর যে কথা এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কি না, ঠিক না। আপনারা কি জিনিসটা বুঝছেন? এখানে এই যে রিফান্ডেবল এই ওয়ার্ডটার কারণে সে এটা ওভার দ্য পিরিয়ডে রেভিনিউ রিকগনিশন করতে পারবে না, এট এ পয়েন্ট অফ টাইম তাকে করতে হবে। আপনারা কি এটা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে সে যে রিসিভ করছে যে টাকাটা, সেটার উপর তার পুরোপুরি অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। কি কোনটার কারণে? রিফান্ডেবল এই শব্দটার এই ক্লজটার কারণে। কি বলছি বুঝছেন? সে তো ডেডলাইনটা যদি ডেডলাইনটা ফুলফিল করতে না পারে সে কোনো টাকাই পাবে না। তাহলে আপনি ধরে নিচ্ছেন যে আপনি ডেডলাইনের ভিতর কাজটা করবেন, সেটার বেসিসে আপনি রেভিনিউ রিকগনিশন করতে পারলেন, কোনো কারণে ফেল করলেন, তাহলে আপনি তখন কি এন্ট্রি দিবেন? এই কারণে কনজারভেটিজম একটা কথা আছে না, কনজারভেটিজম অ্যাকাউন্টে, কনজারভেটিজম রক্ষণশীলতার নীতি। তাহলে আমি এই যে আমি এখানে IS 1 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই ডিসকাশন গুলা শুরুতে হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে বুঝছেন? আমরা মানে রেভিনিউর বাকি ডিসকাশন গুলা শুরু করার আগে আমরা চেষ্টা করব আপনাদেরকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং IS 1টা যখন আপনাদেরকে আমি বুঝাই ফেলবো তখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো আপনারা খুব মজা করে বুঝতে পারবেন। কি বলছে বুঝছেন? মানে এত মজা লাগবে বলার বাইরে, মানে আপনারা নিজেরা মজা পাবেন, মানে খুব মজা লাগবে, বোরিং লাগবে না আমার ক্লাসটা। মানে আপনি একটা ওয়ার্ডে তখন অনেক তাৎপর্য বুঝতে পারবেন। কারণ আমাদের সংবিধানের যেরকম মূলনীতি আছে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসেও কিছু কি আছে, অ্যাসেটের ডেফিনিশন আছে, ইনকামের ডেফিনিশন আছে, লায়াবিলিটির ডেফিনিশন আছে, কতগুলো প্রিন্সিপালস আছে না, অ্যাকাউন্টিং এর কিছু প্রিন্সিপালস আছে না। ও প্রিন্সিপালস এর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো তো খুব বেশি একটা ভায়োলেশন করে না। যদি কোথাও ভায়োলেশন করে সেখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটা উল্লেখ করে দেয়, এটা অমুক প্রিন্সিপালস এর ভায়োলেশন করা হয়েছে এই স্পেশালি এই কারণে, সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলোতে কি করে দেয়, স্পেসিফাই করে দেয়। কি বলছে বুঝছেন? আদারওয়াইজ প্রিন্সিপালস কেই বেস করে সকল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো কি করা হয়, বিল্ড আপ করা হয়। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব। আপনারা এটা বুঝছেন, এটা হবে এট এ পয়েন্ট অফ টাইম, এটা ওভার দা পিরিয়ডে হবে না, এটা রিফান্ডেবল এই সত্যটার কারণে। যদি এই কোশ্চেনটা এবং সলিউশনটা এই ডেসক্রিপশনটা যদি না বুঝেন পরবর্তীতে আমরা এটা আবার আলোচনা করব।
এক্সাম্পল 2, এটাও এরকম একটা এক্সাম্পল। আপনারা যাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব, এটা প্রিভিয়াস ওয়ানের মতন, আপনারা এটা পড়বেন, না বুঝলে আমরা আলোচনা করব। আমরা আজকের ক্লাসে অত ডিটেলসে আলোচনা যাচ্ছি না, আমরা কনসেপচুয়াল বিল্ড আপটা আগে আজকের ক্লাসে শেষ করি। এখানে একটা ম্যাথস আমি কালেক্ট করছি, এটা অ্যাডভান্সের বই থেকে আপনাদের জন্য দেওয়া হয়েছে, অ্যাডভান্সের বই থেকে। খুব ভালো মানের একটা ম্যাথ এই টপিকসের উপর। এটাকে আপনারা সলভ করার চেষ্টা করবেন, এখানে সলিউশন আছে। ওই কনসেপ্ট এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করছি সেটার বেসিসে যদি না বুঝেন, আমরা ডিটেলস পরের ক্লাসে এটা আমরা সলভ করার চেষ্টা করবো, আলোচনা করবো, ডিটেলসে পড়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপরে এটা সলিউশন কন্টিনিউড এখানে। এরপরে লাইসেন্স অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ফর এক্সাম্পল, একটু আগে বললাম আপনি ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস আমি বিক্রি করলাম, এই সিডিটা যখনই আমি বিক্রি করছি তখনই আমি রেভিনিউ রিকগনিশন করে দিব। কিন্তু আমি আমার একটা ডাটা আমার কাছে, মানে ওয়ার্ল্ডের সব ডাটাগুলো আমি কি করি, বিভিন্ন অথরিটি থেকে কিনে আমি সেগুলোকে সাজাই। আমি আমার একটা সফটওয়্যার বা আমার একটা ডাটা সেন্টার আছে, ওইটার একটা লাইসেন্স আমি বিক্রি করি। ফর এক্সাম্পল, আমার কাস্টমার হলো কেপিএমজি আমার থেকে, ওকে আমি একটা আমার অ্যাক্সেস আইডি দিই, সে আইডির উপর বেস করে সে আমার ইনফরমেশন সিস্টেমের উপর ঢুকে সে তার রিলেটেড যে ডাটাটা দরকার, সে আমার এই ইনফরমেশন সিস্টেম থেকে ডাটাটা কি করে, সে ফিল্টার করে, তার আমার ইউজার ম্যানুয়াল দেখে সে কিভাবে ফিল্টার করতে হবে সেভাবে ফিল্টার করে সে ডাটাটা ইউজ করে, কন্টিনিউয়াসলি সে ইউজ করে। তাহলে এই যে দুটো জিনিস, সিডিটা যখন আমি বিক্রি করতেছি তখন আমার রিস্ক এন্ড রিওয়ার্ড ট্রান্সফার। কিন্তু আমি যে একটা ডাটা সেন্টার বা ডাটা সফটওয়্যার যেটাকে আমাকে কন্টিনিউয়াস মেনটেন করতে হবে, কন্টিনিউয়াস ডে টু ডে লাইফে ইন্টারন্যাশনালি যত বা সেলস হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে, যতই ঘটনা ঘটতেছে সেগুলোকে আমাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে আমাকে আমার এটাকে আপ টু ডেট রাখতে হবে। তাহলে আমার এই পারফরমেন্স অব্লিগেশনটা এট এ পয়েন্ট অফ টাইমে কি করা যাবে না। মানে আমার যদি 1 বছরের জন্য ওকে লাইসেন্স দিই, আমার 3 মাস অতিবাহিত হলে 3 মাস 3 দিয়ে ভাগ করে আমাকে রেভিনিউটা ওভার দা পিরিয়ডে রিকগনিশন করতে হবে। তাহলে যেখানে রাইট টু ইউজ, প্রোভাইড রাইট টু অ্যাক্সেস যদি থাকে, রাইট টু অ্যাক্সেস মানে আমার ইনফরমেশন সিস্টেম বা আমার যে কাজ সেটাতে আমি অ্যাক্সেস দিচ্ছি, যদি এরকম হয় তাহলে সেটা রেভিনিউ রিকগনিশন হবে ওভার দা পিরিয়ড। আর আমি দিচ্ছি যে রাইট টু ইউজ, ফর এক্সাম্পল আমি আমার সিডিটা দিয়ে দিচ্ছি ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, সে ওই সিডির উপর সেটা সে কি করবে, ইউজ করার অধিকার দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি না, সেটা ইউজ করতে পারবে এখনই, তাকে দিয়ে দিলাম ওয়ান টাইম, সে এটা ইউজ সে আজকে করুক, কালকে করুক, যখন খুশি তখন করুক, সে ওটার হয়তো ভ্যালিডিটি 1 বছরও থাকতে পারে, বাট এটা সাবসিকুয়েন্ট আমার কোনো রেসপন্সিবিলিটি নাই। যদি এরকম হয় তাহলে আমি যখনই বিক্রি করব এট এ পয়েন্ট অফ টাইম আমি রেভিনিউ রিকগনিশন করব। সবাইকে বুঝতে পারছি দুইটা, একটা হলো রাইট টু অ্যাক্সেস ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর, আর একটা হলো রাইট টু ইউজ। রাইট টু ইউজ যদি হয় তাহলে হবে যে পয়েন্ট অফ টাইম, আর প্রোভাইড রাইট টু অ্যাক্সেস যদি হয় তাহলে যে ওভার দা পিরিয়ড। বুঝতে পারছি দুটো আলাদা, বুঝতে পারছি কখন এট এ পয়েন্ট অফ টাইম কখন ইয়াতে হবে। কি বলছে বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এটা কখনো আইসিবি তে টেস্ট হয় নাই, কখনো যদি আসে আপনারা এই এখানকার হেড ওয়ার্ড হলো রাইট টু ইউজ, রাইট টু অ্যাক্সেস, এই দুটো হেড ওয়ার্ড, এই দুটো হেড ওয়ার্ডের উপর বেস করে আপনি এট এ পয়েন্ট অফ টাইম এবং ওভার দা পিরিয়ডটা কি করার চেষ্টা করবেন, ডিফাইন করার চেষ্টা করবেন। সেলস উইথ দ্য রাইট অফ রিটার্ন। When an entity makes a sales with a right to return, it recognize, for example, আমরা অনেক সময় কনসাইনমেন্ট বেসিসে বিক্রি অথবা ফেরত সত্ত্বে বিক্রি হয়, এরকম অঙ্ক আমরা ইন্টারমিডিয়েট যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম এরকম অঙ্ক আমরা করছি না? জি ভাইয়া। বিক্রয় অথবা জি ভাইয়া, ফেরত সত্ত্বে সে আমাকে, তাকে আমি কিছু, মনে করেন বাংলাদেশে যে বইগুলো বিক্রি হয়, বইগুলো যারা কিনে প্রকাশক থেকে, ওরা কিন্তু এই সত্ত্বেই কিনে, সেলস উইথ এ রাইট অফ রিটার্ন।
মানে যারা লাইব্রেরিয়ান তারা ওই বইগুলা আবার প্রকাশককে কি দিতে পারবে, চাইলে ফেরত দিতে পারবে এট কস্টে। বাংলাদেশের বা পৃথিবীতে এটা বই বিক্রিটা মেজরিটি ক্ষেত্রে এই এগ্রিমেন্টে হয়, সেলস উইথ এ রাইট অফ রিটার্ন। এখন প্রকাশক যদি কোনো বই বিক্রি করে কাস্টমারের কাছে, তাহলে যখনই সে বিক্রি করবে তখন সে সেটাকে সেলস হিসেবে দেখাবে না। কি বলছে বুঝছেন? এবং বিক্রির আগে সে যে টাকাটাকে পাবে, সে টাকাটাকে সে রেভিনিউ হিসেবে যেহেতু দেখাবে না, সে লাইবিলিটি হিসেবে দেখাবে। এবং যে গুডস গুলো সেই তার স্টোর থেকে তো এখন লাইব্রেরিয়ানের স্টোরে চলে গেল, তাহলে সেগুলোকে সে স্টক থেকে নর্মাল রেগুলার স্টক থেকে লাইব্রেরিয়ানের স্টকে বা স্টক ইন ট্রানজিট বা স্টক ইন কাস্টমার্স ওয়্যার হাউস ইনভেন্টরিতে সে রেখে দিবে। কি বলছে বুঝছেন? তবে এক্ষেত্রে কথা আছে, মানে এটা আমরা যতটা সহজ বলতেছি ততটা সহজ না। আমরা যখন এক্সাম্পল দেখব তখন বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আপনি এবছর 5 লাখ টাকার গুডস বিক্রি করছেন। আপনি জানেন যে এখান থেকে 4 লাখ টাকা বিক্রি হবে, 1 লাখ টাকার গুডস ফেরত আসবে। তাহলে আপনি রেভিনিউ হিসেবে রিকগনিশন করবেন 4 লাখ টাকা অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল, আপনার টাকা পাই গেছেন ব্যাংক ডেবিট 5 লাখ টাকা এন্ট্রি দিলেন, ব্যাংক ডেবিট 5 লাখ টাকা। রেভিনিউ হিসেবে রিকগনিশন করবেন, যেহেতু এক্সপেক্টেড করতেছেন এই 4 লাখ টাকার ভিতর, এই 5 লাখ টাকার ভিতর 4 লাখ টাকা সেলস থাকবে, বাকি 1 লাখ টাকা ফেরত দিতে হবে টাকাটাকে। তাহলে 1 লাখ টাকা আপনি রিফান্ড লাইবিলিটি হিসেবে বুক করবেন 1 লাখ টাকা, লাইবিলিটি হিসেবে বুক করবেন ক্রেডিট 1 লাখ টাকা, আর রেভিনিউ হিসেবে ক্রেডিট করবেন 4 লাখ টাকা। আচ্ছা, এখন আপনি তো যখন 5 লাখ টাকা আপনার গুডস থেকে স্টোর থেকে চলে গেল, আপনার যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়, আপনার যখন অটোমেটেড সফটওয়্যার থাকে, আপনি যখন গুডস গুলা আপনার গেট পাস হয়ে ডেলিভারি চালানো হয়ে চলে যাবে, তখন তো আপনার এখানে কস্ট অফ গুডস সোল্ড অটোমেটিক জার্নাল পড়ে যাবে। কিন্তু আপনি জানেন যে এখান থেকে 1 লাখ টাকার যে বইগুলো আপনি বিক্রি করছেন তার কস্ট প্রাইস হলো যে ফর এক্সাম্পল 70,000 টাকা। কস্ট কত টাকা? 70,000 টাকা। আপনার ইনভেন্টরিতে ছিল কত টাকা? 70,000 টাকা। আপনি ইনভেন্টরিতে যেগুলো ফেরত আসবে সেগুলার আপনার এগুলোকে আপনি সেল করতে পারবেন। ফর এক্সাম্পল, একটা সিচুয়েশনে সেল করতে পারবেন 80,000 টাকা, আর একটা সিচুয়েশন সেল করতে পারবেন 5,500 টাকা। দুটো সিচুয়েশন। আমরা জানি যে ইনভেন্টরির ক্ষেত্রে IS2 অনুযায়ী লোয়ার অফ কস্ট এন্ড নেট রিলাইজেবল ভ্যালু IS2 তে। এখন এই যে 1 লাখ টাকার গুডস আমার কাছে ফেরত আসবে, সেটার কস্ট হলো যে 70। আমি যদি সেটা আবার 80,000 টাকা বিক্রি করতে পারি, লোয়ার হলো যে 70, তাহলে আমাকে 70,000 টাকা দেখাতে হবে। আর একটা সিচুয়েশন হলো যে 70,000 টাকা আবার কস্ট, আমি এটা এখন আমাকে যে টাকা খরচ হয়েছে তত টাকায় আমি এটা বিক্রিও করতে পারবে না। আমার যত 6 মাস চলে গেছে, আমার এক্সপায়ার ডেট আর বেশি দিন নাই, সেটাকে আমাকে এখন ডিসকাউন্টেড ফর এক্সাম্পল আমি 50,000 টাকা বা 5,500 টাকা দামে আমি কি করতে পারবো? বিক্রি করতে পারবো আমার এস্টিমেটেড রিলাইজেবল ভ্যালু, যেটা রিটার্ন আসবে সেটা। তখন আমাকে ইনভেন্টরিতে দেখাতে হবে যে 5,500 টাকা লোয়ার অফ। তখন IS2 এখানে অ্যাপ্লাই হবে। IS2 এখানে কি হবে? IS2 এখানে অ্যাপ্লাই হবে। আপনারা বুঝছেন জিনিসটা? বুঝছেন? ভাই আমার একটা আরেকবার question যদি ছিল। বলতেন এক্সাম্পল দিয়ে। আপনি সিচুয়েশনটা আপনাদের যাদের খাতা কলম আছে তারা একটু লেখার চেষ্টা করেন। আপনি সেলস করছেন 5 লাখ টাকা, সেখান থেকে 4 লাখ টাকা আপনার অ্যাজাম্পশন হলো যে 4 লাখ টাকা আপনার আর রিটার্ন আসবে না, সেলস হয়ে যাবে। 1 লাখ টাকা এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আপনি এক্সপেক্টেড রিটার্ন কত টাকা? 1 লাখ টাকা সেলস এক্সপেক্টেড রিটার্ন হবে। এখন ওই যে সেলস গুলা যে 1 লাখ টাকার গুডস যেটা রিটার্ন আসবে, সে 1 লাখ টাকা গুডস এর কস্ট ছিল 70,000 টাকা। কস্ট কত? 70,000। সেটা আপনি বিক্রি করতে পারবেন দুটো সিচুয়েশন। 1 নাম্বার সিচুয়েশনটাতে 80,000 টাকা, আরেকটা সিচুয়েশনে 5,500 টাকা। দুটো সিচুয়েশন যদি হয়, প্রথম সিচুয়েশনে কস্ট প্রাইস হুইচ ওয়ান ইজ লোয়ার, তাহলে কস্ট প্রাইস 70,000 টাকা ইনভেন্টরি হিসেবে যাবে, ক্লোজিং ইনভেন্টরি হিসেবে 70,000 টাকা দেখাতে হবে। আর
দ্বিতীয় নাম্বার সিচুয়েশনে নেট রিলিজেবল ভ্যালু 7,500 টাকা, সেক্ষেত্রে আপনাকে ইনভেন্টরি হিসেবে দেখাতে হবে 7,500 টাকা লোয়ার অফ। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। সেক্ষেত্রে যদি আমি মানে হচ্ছে 60K হিসাবে দেখাই, তো আমার 10K আমি কিভাবে ট্রিটমেন্ট দিব? সেটাকে এক্সপেন্স অফ করে ফেলবো ভাইয়া? ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি ইটসেলফ দুই জায়গায় যায়, এটা অটোমেটিক্যালি দুই জায়গায় যাবে, অ্যাকাউন্টস মিলে যাবে। এত কষ্টে চলে যাবে আমার, কষ্ট থেকে বাদ দিতে হবে না, কষ্ট থেকে বাদ দিতে হবে না। জি জি, ওইখান থেকে আমার রিফান্ড অটোমেটিক্যালি চলে যাবে। এটা আপনার যারা অ্যাকাউন্টিং ডুয়াল কনসেপ্ট বুঝে, আপনার আগে 17,000 টাকা বাদ যাইতো, এখন 7,500 টাকা বাদ যাবে। আবার ইনভেন্টরি তো যোগ হবে কত? 17,000 এর জায়গায় 60,000 টাকা। অ্যাসেট 10,000 টাকা আন্ডার এস্টিমেট হচ্ছে, সেটা আবার এখানে কস্টকে 10,000 টাকা কম কমাচ্ছে। জি, আগে 17,000 টাকা, এটা মাইনাস হয় না, কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস হয় না? জি ক্লিয়ারলি বুঝছেন? জি হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো আমার ডুয়াল এন্ট্রি খুঁজতে যায় না, ক্লোজিং ইনভেন্টরি ইটসেলফ ডুয়াল এন্ট্রি। জি, সেক্ষেত্রে তো ভাই তাহলে আমার কস্টিংটা বেড়ে যাচ্ছে, যে মানে আমি যদি রক্ষণশীলতার নীতি অনুযায়ী তো এটাই কস্টিং তো বাড়াতে হবে, রক্ষণশীলতার নীতি। জি ভাই, বুঝতে পেরেছি। এ কারণে আপনাদেরকে আমি ওই চলে যেতে হবে কোথায়, IS 1 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ওই আলোচনাটাতে চলে যেতে হবে। ওটা বুঝলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো মজা পাবেন। আস্তে আপনারা কি মজা পাচ্ছেন নাকি বোরিং লাগতেছে? না ভাই, মজা পাচ্ছি। এবং এগুলো মনে থাকবে। আমার এইভাবে আমরা যদি লাইভলি এক্সাম্পল দিয়ে যদি পড়তে পারি, আমাদের পরীক্ষার সময় কি থাকবে? মনে থাকবে আসলে। হ্যাঁ, আসলে মনে থাকবে ভাই। মনে থাকবে। আর আপনাদেরকে আমি এটা শেয়ার করে দিব, পিডিএফ ফাইলটা আমাদের ক্লাস যখন শেষ হবে তখন শেয়ার করব। আগে শেয়ার করলে কি হবে, আমার মানে আপনাদের কাছে জিনিসটা নতুন মানে ইন্টারেস্টিং মনে হবে না, মানে আমার ক্লাসটা তখন আর কি হবে না, মজা লাগবে না। এখানে একটা এক্সাম্পল আছে, আমি জার্নাল সহ দিয়ে দিচ্ছি, যে টপিকটা আমরা এখানে আলোচনা করছি সেটা এখানে এক্সাম্পল আছে, আপনারা অঙ্কটা দেখে নেবেন, হয়ে যাবে। বুঝছেন? জি ভাই। আচ্ছা, রিপারচেজ এগ্রিমেন্ট আমরা আগামী ক্লাসে বাকি অংশ যেটা রিপারচেজ এগ্রিমেন্ট, এটা আগামী ক্লাসে আমরা কি করব, ওয়ারেন্টিসটা আজকে একটু আলোচনা করে দিই, তারপরে ওয়ারেন্টিসটা আলোচনা করি, প্রিন্সিপাল এবং এজেন্টটা, এই দুটা জিনিস আজকে আলোচনা করি। এরপরে আমরা একটু কোশ্চেন আনসার সেশনে চলে যাব, কারণ আমাদের সময় আর 20 মিনিট, এর বেশি কিছু আজকে আলোচনা করে শেষ করা যাবে না, তাহলে কোশ্চেন আমরা নিতে পারবো না, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম ওয়ারেন্টি নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ওয়ারেন্টিটা কখন, এটাকে সেপারেট পারফরম্যান্স হিসেবে চিন্তা করবেন। ওয়ারেন্টিটাকে কখন আপনি IS 37 হিসেবে একটা লায়াবিলিটি হিসেবে চিন্তা করবেন। কি বলছে বুঝছেন? ওয়ারেন্টি ফর এক্সাম্পল, আপনি একটা টেলিভিশন বিক্রি করছেন, টেলিভিশনে আপনার নরমাল 3-4-5 মাসের একটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডস, এটা একদম প্রতিটা কোম্পানি একটা 3-4-5 মাসের একটা ওয়ারেন্টি দেয় নরমাল, এটা বিজনেস নর্ম, এটাই প্র্যাকটিস। যদি এরকম হয় এবং এটা এই দেশের ল অনুযায়ী বেস্ট প্র্যাকটিস অনুযায়ী এটা আপনি দিতে বাধ্য, এবং এটার কারণে আপনার প্রাইসিং এও খুব বেশি একটা এদিক সেদিক হচ্ছে না। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেটা মানে আপনি যত টাকা টিভি বিক্রি করছেন পুরোটাই আপনার রেভিনিউ, ব্যাংক ডেবিট বা ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। এখন এই যে আপনি আজকে বিক্রি করছেন, এটার এগেইনস্টে ইন ফিউচারে যদি আপনাকে কোনো ওয়ারেন্টির কাজ করাতে হয়, এক্সপেক্টেড আপনার একটা হিস্টোরিক্যালি, আপনি ফর এক্সাম্পল গত বছর 30,000 টেলিভিশন বিক্রি করছেন, ও টেলিভিশনের এগেইনস্টে 6 মাসের ভিতর আপনার 30,000-এর ভিতর আপনার 5,000 টেলিভিশন টুকিটাকি কিছু কাজ করাতে হয়েছে, ওয়ারেন্টিস এর এগেইনস্টে ফ্রিতে আপনাকে কাজগুলো করে দিতে হয়েছে, সেখানে আপনার একটা খরচ হয়েছে, আপনার একটা হিস্টোরিক্যাল ডাটা আছে, ডাটা দিয়ে বুঝলেন যে আপনার প্রতিটা টেলিভিশনে আপনার যা টেলিভিশন সেল হয় তার 20% টেলিভিশন আপনার ওয়ারেন্টি করতে হয়, এবং সেখানে প্রতিটা টেলিভিশনে আপনার 2,000 টাকা কি হয়, একটা কস্ট ইনকার হয়। তখন এটাকে আপনি IS 37 অনুযায়ী একটা ওয়ারেন্টিস লায়াবিলিটি, একটা এক্সপেন্স হিসেবে চার্জ করবেন, এবং এটার এগেইনস্টে একটা প্রভিশন কি রাখবেন, ক্রিয়েট করবেন। ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী
আপনি যেই বছর পুরো রেভিনিউটা রেগুলেশন করবেন সেই বছরেই ওই রেভিনিউর এগেইনস্টে ফিউচারে কোনো কি হইলে প্রবাবল কস্ট ইনকার হইলে সেটাকে আপনাকে ওই বছরে রেভিনিউর এগেইনস্টে ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী কি করতে হবে, কস্ট প্রভিশন নিতে হবে। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? জি ভাইয়া। তাহলে এটা যদি নরমাল বিজনেস নরমস হয়, কোন এক্সটেন্ডেড যদি ওয়ারেন্টি না হয়, এটা যদি স্ট্যান্ডার্ড বিজনেস প্র্যাকটিস হয়, যেমন এখানে আমি দেখলাম does the customer have option to purchase the warranty separately, এখানে সেপারেটলি কেনার কোনো অপশন যদি থাকে তাহলে সেটা পারফরম্যান্স অব্লিগেশন সেপারেটলি হবে, রেভিনিউ হিসেবে আসবে, সেটাও 37 অ্যাপ্লাই হবে না, সেটাকে রেভিনিউ থেকে বাদ দিতে হবে, সেটাকে সেপারেট, ওয়ারেন্টিটাকে সেপারেট একটা প্রোডাক্ট ধরতে হবে, টেলিভিশনটাকে সেপারেট প্রোডাক্ট ধরতে হবে। কারণ কাস্টমার চাইলে ওয়ারেন্টি সহ কিনতে পারে, চাইলে ওয়ারেন্টি ছাড়া কিনতে পারে, যদি এরকম হয়। যদি নো হয় তাহলে সেটা IS 37। ক্লিয়ার? বুঝছেন জিনিসটা? জি ভাইয়া। Are the service in addition to the SU that product complies agreed specification provide, এটা মনে করেন নরমাল ইন্ডাস্ট্রিতে 6 মাস, আপনি দিলেন 6 বছর, তাহলে 6 বছর যদি দেন তাহলে সেটা আবার এক্সটেন্ডেড হচ্ছে না? জি ভাইয়া। তাহলে আপনার সেই ওয়ারেন্টিটাকে সেপারেট রেভিনিউ হিসেবে কি করতে হবে, ট্রিট করতে হবে। কি বলতে বুঝছেন? জি ভাইয়া। আর যদি এটাকে সেপারেট না ধরতে হয় সেটার ট্রিটমেন্ট হবে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী? 37 ভাইয়া। IS 37। আমরা যখন IS 37 করব তখন এটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেইলস জানতে পারবো। আপনারা কি ওয়ারেন্টিসের এটা বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যদি জি জি বলেন বলেন। এই প্রভিশনের ক্ষেত্রে ভাইয়া, যদি এটা ধরেন ভাইয়া লং টার্ম হয়, সেক্ষেত্রে কি এখানেও কি ডিসকাউন্টিং এর কোনো ইস্যু আসে? মানে হচ্ছে কি আমি যদি ধরেন কোনো আপনার ওয়ারেন্টি দিয়ে থাকি, মানে হচ্ছে গিয়ে ধরেন 1 বছরের বেশি, তো সেক্ষেত্রে কি এটাতেও কি কোনো ডিসকাউন্টিং এর ইস্যুটা আসে কিনা? এই ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। আচ্ছা। ডিসকাউন্টিং এর অ্যাপ্লাই যদি আসে তাহলে আপনার কস্টটা কমে যাচ্ছে না? জি। রক্ষণশীলতার নীতি অনুযায়ী তো কমানোর দরকার নেই, জি। কারণ এটা আপনি খরচ করতেছেন, রেভিনিউ হলেও কিন্তু। আচ্ছা, মানে ধরেন অনেক ক্ষেত্রে বলা হয় যে 2 বছরের ওয়ারেন্টি বা 3 বছরের ওয়ারেন্টি। না, এই ক্ষেত্রে ডিসকাউন্টিং করার কথা আলোচনা আসে না তেমন একটা, কারণ এটা খরচ হচ্ছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আপনি যে কোশ্চেনটা করছেন আমি ওই অ্যাঙ্গেলে কখনো চিন্তা করি না। তারপর আমি ইন ডেপথে কোথাও একটু স্টাডি করে যদি আমি যে এখন যে বক্তব্যটা দিচ্ছি তার থেকে যদি ডিফারেন্স কিছু পাই আমি আলোচনা করব, আর না হলে আপনি আমার এটাকে কারেক্ট ধরে নেবেন। জি, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই যে বললাম এখানে এটা যদি রিকোয়ার্ড বাই ল হয় এবং 6 মাস মানে নরমাল অল্প পিরিয়ডে যদি থাকে এবং এটা নরমাল এই কাজটা আপনার প্রমিস, এটা এই সার্ভিস আপনার সেলস সার্ভিস বা এই ওয়ারেন্টিজ আপনাকে করে দিতেই হয়, যদি এরকম হয় তাহলে সেটা 37 অনুযায়ী অ্যাপ্লাই হবে। কি হবে? 37 অ্যাপ্লাই হবে। কি বুঝছেন? জি ভাই। তিনটে কোশ্চেন আর কি এখানে ট্রাই করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা কি আলোচনা করবো বলছি, প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট। দেখেন এই আলোচনা করার পরে আজকে আমাদের রেভিনিউ ডিসকাশনটা এতটুকুতে করবো, আমরা এর পরের ক্লাসে পরের অংশ থেকে শুরু করবো আর কি। আপনাকে সবাই শুনতেছেন? এই 4টা কন্ডিশনের সবগুলোই যদি ফুলফিল করে, শুধুমাত্র মানে এই 4টা যদি যে কোনো একটাই যদি রিস্ক নিয়ে নেয়, এই 4টার যে কোনো একটা যদি সে নিয়ে নেয় তাহলে সে প্রিন্সিপাল হয়ে যাবে। ফর এক্সাম্পল প্রাইস ডিটারমাইন্ড, এখন পদ্মা মেঘনা যমুনা প্রাইস ডিটারমাইন্ড করে না, তাহলে এটা এই টেস্টে সে ফেল করছে। এই 4টার যে কোনো একটা অথবা 4টা একটা। তারপরে ইনভেন্টরি রিস্ক, এই পয়েন্টটা আপনারা জানেন কি না জানি না, পদ্মা মেঘনা যমুনা যে তেল ইস্টার্ন রিফাইনারি থেকে বা ইস্টার্ন রিফাইনারি থেকে কিনে, সেই পদ্মা মেঘনা যমুনার কোনো একটা ট্যাঙ্কে যদি আগুন ধরে বা কোনো একটা যদি লস হয়, সে লসের দায়টা পদ্মা মেঘনা যমুনার দায়, মানে সেটা বাপেক্স বা ইস্টার্ন রিফাইনারি সেটার
বিপিসি স্যার, বিপিসি বা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি সেটা দায় বহন করে না। তাহলে ইনভেন্টরি রিস্কটা কে বিয়ার করে? পদ্মা, মেঘনা, যমুনা বিয়ার করে। তারপরে প্রাইমারি রেসপন্সিবিলিটি টু প্রোভাইড গুডস এন্ড সার্ভিস। এই যে গুডস এবং সার্ভিস, এটার কোয়ালিটিটা কেমন হবে, এটার রেসপন্সিবিলিটি পদ্মা, মেঘনা, যমুনা বিয়ার করে না, এটা তো কে দেয়? স্টেট রিফাইনারি দেয়। তো সুতরাং ওই রেসপন্সিবিলিটিটা ওর নাই। কার নাই? পদ্মা, মেঘনা, যমুনার নাই। আচ্ছা, ক্রেডিট রিস্ক, সে যদি সেনাবাহিনীর কাছে বিক্রি করে, সে যদি কারো কাছে তেল বিক্রি করে, ওই কাস্টমার যদি তেলের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, এর ক্রেডিট রিস্কটা কার রিস্ক? এটা কি বাপেক্স বিয়ার করবে নাকি পদ্মা, মেঘনা, যমুনা বিয়ার করবে? এই চারটার যে কোনো একটা যদি পদ্মা, মেঘনা, যমুনা বিয়ার করবে তাহলে সে প্রিন্সিপাল হয়ে যাবে। এবার আপনি বলেন, পদ্মা, মেঘনা, যমুনা সেলস হিসেবে কমিশনটা দেখাবে নাকি রেভিনিউ পুরো সেলস পেজটা দেখাবে? ভাইয়া এই এখন যেটা বললেন, এখানে যদি ইনভেন্টরি রিস্ক, ক্রেডিট রিস্ক যেটা বলেন, যদি ক্রেডিট রিস্কটা যদি পদ্মা, মেঘনা, যমুনা তারা যদি বেয়ার করে, তাহলে অবভিয়াসলি তারা হচ্ছে প্রিন্সিপাল হিসেবে ট্রিট হবে। আর প্রিন্সিপাল হইলে সে রেভিনিউটা 100% দেখাবে, তাই না? জি ক্লিয়ার এখন? জি ভাইয়া, বুঝতে পারছি। সুতরাং এখানে প্রাইসটাই মেইন না, মানে এই চারটা জিনিস আপনাকে জানতেই হবে। কি বলছে বুঝছেন? প্রিন্সিপালস এবং এজেন্টের মধ্যে ডিফাইন করতে হলে এই ডেফিনেশনটা, এই চারটা জিনিস আপনাকে কি করতে হবে? মনে রাখতেই হবে। আর যখন প্রিন্সিপালস হবে তখন এন্টায়ার সেলসটাকে রেভিনিউ হিসেবে দেখাতে হবে। আর যখন এজেন্ট হবে তখন শুধুমাত্র কমিশনটাকে সে কি দেখাবে? রেভিনিউ হিসেবে দেখাবে। ক্লিয়ার এখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? জি ভাইয়া। এবার বলেন, আমাদের 11টা বেজে গেছে, এবার আমরা আজকে এতটুকু আলোচনা করবো। কারো কোনো বক্তব্য থাকলে একটু বলেন। 5 মিনিট আমার একটা প্রশ্ন ছিল।